সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে। মুক্ত কথা অনুষ্ঠানে আজকের অতিথি হ্যাঁ মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার। আপনারা জানেন, বাংলাদেশের একটা বৃহৎ অংশ, বৃহৎ জনশক্তি বিদেশে কর্মরত আছেন। বিভিন্ন সময় দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ঠিক সে আলোকেই মেহেরপুরের যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এই প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মহোদয়কে ডেকেছি আমাদের স্টুডিওতে, যে এই বিদেশ গমনিচ্ছু যে সমস্ত জনশক্তি, তারা কিভাবে এখান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন, কিভাবে বিদেশে যাচ্ছেন, তারা কতটুকু তাদের লক্ষ্যে উপনীত হতে পারছেন, এই সমস্ত বিশদ বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে ওনাকে আমন্ত্রণ জানিয়েছি। জনাব আরিফ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই স্টুডিওতে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মেহেরপুর প্রতিদিন মুক্ত কথা, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক মাহবুব চান্দ ভাইকে, যিনি দীর্ঘদিন এই মুক্ত কথা বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন। আমি আলোচনাটা এইভাবে শুরু করি। আপনি একটা লম্বা সময় ধরে এই 2018 সালে এই মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটা শুরু হওয়ার পরে আপনি মনে হয় একটা লম্বা সময় ধরেই আছেন, এই ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালনকালে আপনার যে সমস্ত প্রশিক্ষণ বিষয়গুলো আছে, সেই বিষয়ে যাওয়ার আগে যদি আপনাকে প্রারম্ভিক বক্তব্য দিতে বলি, যে আপনার এই অভিজ্ঞতায় মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এর সফলতা কতটুকু, আপনাকে যদি বলতে বলা হয় যে আসলে আপনি দায়িত্ব নেওয়ার পরের থেকে এই প্রশিক্ষণ ইয়েটাই বিভিন্ন কোর্সে যারা প্রশিক্ষণ নিচ্ছে, আপনার সফলতা কতটুকু, এটা দিয়ে আলোচনাটা শুরু করি। জি, ধন্যবাদ। আপনি জানেন, ধন্যবাদ, যে আমি এখানে আসছি, অর্থাৎ 14ই জুলাই 2020, 4 বছর 7 মাস হয় আমি এখানে আসছি। তবে আমি এখানে আসার আগে মাত্র 5টি কোর্স এখানে চলমান ছিল, এবং সেই কোর্সগুলিতে পূর্ণাঙ্গ ছাত্র ছিল না। তো পরবর্তীতে আমি আসার পরে মোটামুটি এখানে কিন্তু এখন 14টি কোর্স চলমান আছে। যেমন যখন আমি আসলাম তখন আমাদের এখানে ড্রাইভিং কোর্সটি ছিল না, একই সঙ্গে জাপানিজ কোর্স ছিল না, কোরিয়ান কোর্স ছিল না, পাশাপাশি গার্মেন্টস ট্রেড ছিল না। এরপরে এনএসডিএ কর্তৃক যে আমাদের এখানে নিবন্ধন, সেই নিবন্ধন ছিল না। পাশাপাশি আমাদের এই ডিস্ট্রিক্টে যত লোক বিদেশ যায় তাদের ফিঙ্গারিং এগুলি সব কুষ্টিয়ায় হইতো। তাই আমি আসার পরে কুষ্টিয়ার থেকে এগুলি সব মেহেরপুরে নিয়ে আসছি, এবং এইগুলি এখন আর কুষ্টিয়া যেতে হয় না, তারা ফিঙ্গারিং দেয়, একই সাথে রেজিস্ট্রেশন করে, সকল কিছুই আমাদের টিটিসি থেকেই মনে করেন এখান থেকে করা হয়। তো সেই ক্ষেত্রে এখান থেকে এ যাবৎ পর্যন্ত অনেক সংখ্যক লোক কিন্তু প্রশিক্ষণ নিছে। তার মধ্যে আমাদের কারেন্ট অর্থাৎ জাপানিজ যে ল্যাঙ্গুয়েজ কোর্স, সেখান থেকে 19 জন ছাত্র এখন বর্তমানে জাপানে আছে, যারা খুবই ভালো অবস্থায় আছে। একই সাথে আপনারা জানেন যে ড্রাইভিং আমাদের একটা কোর্স আমরা চালু করছি, যেখানে 80 জন ছাত্র প্রশিক্ষণ নেয় প্রতি কোর্সে, এবং সেই 80 জন ছাত্র যারা প্রশিক্ষণ নিয়ে সমাপ্ত করেন তাদের কিন্তু সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ তাদের লাইসেন্স, লার্নার, এমনকি যাতায়াত ভাতা পর্যন্ত সরকার একটা ফ্রি দিয়ে দেয়। প্রথমে তাদেরকে লাইসেন্স এবং লার্নার ফিটা প্রথমে জমা দিতে হয়, পরবর্তীতে তারা বিআরটি কমপ্লিট হইলে, পাস করার পরে সাথে সাথে এটা বিল আকারে তাদের লাইসেন্স এবং লার্নার ফি এবং পাশাপাশি প্রতিদিন 100 টাকা যে যাতায়াত ভাতা সম্পূর্ণটাই সরকার দিয়ে দেয়। এবং একই সঙ্গে আপনারা জানেন যে তাদের কিন্তু প্রফেশনাল লাইসেন্স দেয়। এবং দুবাইতে তাদের বিশাল একটা মার্কেট আছে, যে মার্কেটে সকলে, এখানে কোনো চ্যালেঞ্জিং নাই, যারা আমাদের এখান থেকে পাস করবে সকলেই দুবাই যেতে পারবে। হ্যাঁ, তো সেই আলোকে আমাদের বেশ কিছু ছাত্র দুবাইতেও আছে, তো একই সাথে জাপানও আছে, দুবাইতেও আছেন, এবং পাশাপাশি আমাদের যে গার্মেন্টস ট্রেডটি আছে, এই গার্মেন্টস ট্রেডের থেকে যারা পাস করবেন তারা সকলেই কিন্তু জর্ডান যেতে পারবেন, এবং সকলে এটাও আচ্ছা, আমি পার্টিকুলারলি সেই বিষয়গুলো আমি আপনার কাছে জানতে জি চাইবো। সেক্ষেত্রে আপনি মনে করছেন যে আপনার এই মোটামুটি 4 বছর 7 মাস এই যে আপনি দায়িত্বে আছেন, এই দায়িত্বের মধ্যে আপনার এই অনুযায়ী মেহেরপুর থেকে 30,000 এই জনশক্তি দেশের বাইরে গিয়েছে, জি তাই তো? জি এই যে 30,000 জনশক্তি বাইরে গিয়েছে,
এরা কেমন আছে, কি বৃত্তান্ত, এগুলো নিয়েও কথা বলবো। জি। তা আপনি মোটামুটি একটা সফলভাবে দায়িত্ব পালন করছেন বলে আপনি মনে করছেন? জি, আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এখানে প্রশিক্ষক আপনি বলছেন যে 9 জন আছে, জি। আপনার এখানে স্টাফ আছে 5 জন। জি। আপনি একটা একটা করে যদি ধরি আমি, আপনার এখানে প্রশিক্ষণ দেন আপনি কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেশিনারি বা সিভিল, গার্মেন্টস ট্রেড, ড্রাইভিং এবং জাপানি ভাষা প্রশিক্ষণ, জি। তাই তো? জি। আচ্ছা, আর একটা বিকেলে আপনি অ্যাসেট প্রজেক্ট নামে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অধীনে 4 মাসের একটা কোর্স আপনি এখানে করান, যেখানে আছে আইটি সাপোর্ট সার্ভিস, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রিক ইনস্টলেশন হ্যাঁ, অ্যান্ড মেনটেনেন্স। মেনটেনেন্স। আচ্ছা, আর একটা আছে কনজিউমার ইলেকট্রনিক্স এবং মেশনারি। মেশনারি। আর একটা হচ্ছে টেলারিং এন্ড টেইলারিং ড্রেস অ্যান্ড মেকিং। ড্রেস মেকিং। এটা হচ্ছে আপনার এই সকালে এবং এইগুলো হচ্ছে সকালের কোর্স, তাই না? তিন জি। মাসের কোর্স, এই জি। কম্পিউটার ইলেকট্রিক জি, যেগুলো 3 মাসের কোর্স। 7টা কোর্স। হুম। আর এখানে আছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা কোর্স আপনার বিকেলে। বিকালে। আমি যদি এবার আপনাকে পার্টিকুলারলি একটা একটা করে বলি, এই যে কম্পিউটারের সহ এই 7টা কোর্স, এখানে কোন কোর্সের মানুষগুলা আসলে দেশের বাইরে বেশি গিয়েছে, কোন কোর্স কমপ্লিট করে? এখানে সাধারণত এই সিভিল ট্রেড, হুম, ইলেকট্রিক্যাল ট্রেড, হুম, হ্যাঁ, সিভিল ইলেকট্রিক্যাল, হ্যাঁ, এই দুইটা ট্রেডের থেকে সাধারণত বিদেশে বেশি যায়। পাশাপাশি মেকানিক্যাল ট্রেডও থাকে। আর পাশাপাশি আছে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স, হুম। হ্যাঁ, এবং কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স এবং ড্রাইভিং। আচ্ছা, ড্রাইভিং। জি। আচ্ছা, এখন এই প্রশিক্ষণার্থী যারা, এরা তো সবই জেলার ভিতরে না, জেলার বাইরে থেকেও কেউ এখানে যারা আসছে? বাইরে থেকে আসতে পারে, তবে সব জেলায় টিটিসি আছে বিদায় এই ডিস্ট্রিক্টের লোকই সাধারণত এখানে প্রশিক্ষণ নেয়। তারা বাইরে থেকে ইচ্ছে করলেও এখানে এসে ভর্তি হতে পারে। ভর্তি হতে পারে। জি। আপনার এই প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে হুম। কি পদ্ধতিতে আপনারা এই প্রশিক্ষণার্থী বাছাই করেন? তারা আমরা যে আবেদন করে, জি, জি। এই আবেদন থেকে বাছাই পর্বটা যদি একটু বলেন। এই বাছাই পর্বটা আমরা সাধারণত প্রথমে এদের বায়োডাটা নেই এবং হুম, আমাদের যে মনে করেন সার্কুলার দিই, সার্কুলার অনুযায়ী বায়োডাটা গুলি তারা প্লেস করে। প্লেস করার পরে তারপর আমরা লটারি করি। লটারি করি এবং লটারির মাধ্যমে এদের লটারি নিয়োগ করা করতে হয়। হয় এই কারণে যে আপনার যে সিট সংখ্যা তার চেয়ে দেবে অধিক তার হয়। চেয়ে অধিক হয়। জি। আপনার সিট সংখ্যা কত? আমার সিট সংখ্যা প্রতিটা ট্রেডে হলো 30 জন করে সিট থাকে। প্রতিটাই হ্যাঁ, 30 জন? 30 জন। আচ্ছা, আর যেটা বিকালে ওটা থাকে 25 জন। আচ্ছা। 30 জন থাকার কারণে আমাদের যেরকম সকালে যে মনে করেন 6টি আছে, 180টা সিট থাকে। হুম, তো সেই ক্ষেত্রে অনেক সংখ্যক ছাত্র এখানে অ্যাপ্লাই করে। আচ্ছা, তো বিধায় এই আমাদের লটারি করতে হয়। আচ্ছা। লটারির মাধ্যমে আমরা বাছাইটা করি। লটারিটা কিভাবে করেন? লটারিটা যখন করি তখন আমাদের ডিসি মহোদয় স্যারের ওইখানে একজন প্রতিনিধি থাকেন আচ্ছা, এবং এটা ওপেন লটারি করা হয়। ওপেন লটারি জি। করা হয়। এখানে বাইরে থেকে আমরা গণমাধ্যমের মানুষ হিসাবে যতটুকু শুনতে পাই, লটারিতে কোনো ধরনের কোনো স্বজনপ্রীতি বা অন্য ধরনের কোনো আহ, ভাবনায় কেউ ভর্তি হতে পারে বলে যতটুকু শোনা যায়, এটার ব্যাপারে আপনার মতামত কি? না, ইনশাআল্লাহ এটা আমি 100% যে লটারিটা একদম ফুল ফেয়ার হয়। টোটালি একদম। এর ভিতরে কোনো সুযোগ নাই এই লটারিতে ফুল ফেয়ারের বাইরে। আচ্ছা, টোটাল ফেয়ার লটারিটা হয় আর কি। আচ্ছা। কখনো আপনার এই যে 30 জন বা 25 জন প্রত্যেকটা ইয়েতে, মানে বিষয়ের উপরে যে প্রশিক্ষণার্থী যারা ভর্তি হন, কখনো কখনো তো তারা ইয়ে করতে পারে, মানে হয়তো ওই 30 জনের মধ্যে হয়তো 2-5 জন 2-3 জন হয়তো অফ হয়ে গেল, ইরেগুলার হয়ে গেল, হুম। তখন ওই জায়গাটাকে কিভাবে পুরা করেন নাকি ওইভাবেই চলতে না, থাকে? এটা হলো কি আমাদের ওখানে আমাদের আমাদের একটা ওয়েবসাইট আছে, হুম, অর্থাৎ আমি প্রবাসী অ্যাপস আছে। সেই আচ্ছা, অ্যাপসে প্রথমে আমাদের 5 দিন টাইম দেওয়া হয়। হুম, ওই 5 দিনের ভিতরে সমস্ত আমাদের ডাটা আমাদের দিয়ে দিতে হয়। তো 5 দিনের ভিতরে যখন ডাটা দিয়ে ফেলি, ওই ডাটা একবার দিয়ে ফেলার পরে তারপরে আর আমাদের কোনো সুযোগ থাকে না। তখন যদি আমাদের 30 জনের জায়গায় 20 জন থাকে, তাই 20 জন নিয়ে আমাদের চলে যেতে হয়। আচ্ছা, আর ওই ডাটাটা যখন আমরা দেই, হুম, তার ভিতরে সুযোগ থাকে। আচ্ছা, আচ্ছা, হঠাৎ দেখা গেল একজন নাই, অনুপস্থিত, হুম, হ্যাঁ, বা সে ক্লাস করবে না, চান্স পাইছে, তখন দেখা যায় যে একজনকে ওখানে ঢোকানোর সুযোগ থাকে। কিন্তু এর বাইরে কোনো সুযোগ থাকে না। সাধারণত যারা চান্স পায় তারা ম্যাক্সিমামে সবাই ভর্তি হয়, কেউ এমন হয় না যে ভর্তি হয় না আর কি। কিন্তু ওই আপনারা অ্যাপসে যখন ওটা আপলোড করে দিয়ে দেন, দিই, হ্যাঁ। তখন আর সুযোগ তারপরে আর থাকে না, কোনো না আর সুযোগ কোনো থাকে সুযোগ না। নেই।
এতে করে কি আমাদের বিভিন্ন কোর্সে যারা ভর্তি হয় এরকম ইরেগুলার হয় কয়জন? হ্যাঁ, ইরেগুলার হয়। হয়। হ্যাঁ হয়, মনে করেন দেখা যায় লাস্টে যায় এই হয়তো 3 জন 4 জন এমন ইরেগুলার হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ইয়েতে আপনার এখানে প্রশিক্ষক আর জন্য একটা বলেন। বিষয় আছে, জি জি যেহেতু বলেন। আমাদের এখানে স্টাইপেন্ডের একটা ব্যাপার থাকে, জি, সরকার কিন্তু স্টাইপেন্ড আমি দেয়। আসবো ওই জি জি ইয়েতে আসবো। সেক্ষেত্রে আপনার এই সমস্ত সাবজেক্ট গুলাই, এই প্রশিক্ষক বলতে তো এই 9 জনই। জি, প্রশিক্ষক 9 জন। আর ওই যে বিকালে যে কোর্স, হুম। সেখানে আছে 5 জন। এই 5 জন কি আসলে এই 9 জনের মধ্যেই হ্যাঁ, তারা বিকালের কোর্সে ক্লাস নেয়। বিকেলের হ্যাঁ, কোর্সে? সকালেও নেয় কিন্তু তারা। কিন্তু আচ্ছা, আমি সেটাই বলছি হুম, যে প্রশিক্ষক মূলত এই 9 জন, হ্যাঁ 9 জন। কিন্তু তারা ওই শিফটিং ডিউটি যে হুম, ওই যে সকালের কোর্সও তিনারাই থাকেন, থাকেন, বিকালের আবার কোর্সেও বিকেলের থাকেন। কোর্সও তিনারা জি। থাকেন। বিকেলের এই অ্যাসেট প্রজেক্ট যেটা শিক্ষা মন্ত্রণালয়, হুম। আর এই এই সাতটা এটা কোন ইয়ে? এটা হলো আমাদের বিএমইটি, অর্থাৎ জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো। হ্যাঁ, এই আচ্ছা ব্যুরো কর্তৃক নিয়োগকৃত। আর ওইটাও ব্যুরো কর্তৃক নিয়োগকৃত, কিন্তু ওইটা ওই প্রজেক্টের মনে করেন থেকে আর কি তারাই তাদের খরচপাতি বেতন সব বহন করে। এটা শিক্ষা মন্ত্রণালয় জি বহন করে, আর জি। এইটা হচ্ছে আপনার জনশক্তি ব্যুরো যেটা, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো। কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো, জি এটা এনারা বহন জি। করেন, তাই তো? রাইট। এইবার আমি একটু আসি। আপনারা এই যে এখানে যেটা আপনাদের এক্সলারেটিং অ্যান্ড কি লিখছে, অ্যাসেট প্রজেক্ট আর কি। স্ট্রেংথেনিং স্কিল ফর ইকোনমিক কনফার্মেশন, এই সরি ট্রান্সফরমেশন। হুম, এখন এইটা তো হচ্ছে আপনার এর ASSET, তাই না? অ্যাসেট, এই এটা প্রকল্প মিলিং এর অ্যাসেট, তাই অ্যাসেট। না? জি জি। এই প্রকল্পের অধীনে মূলত এটা। হুম, এখন এখানে যে আপনাদের এই কোর্স সম্পর্কে আপনারা এটা উল্লেখ করেছেন অবশ্য, এই ক্লাসে 90% উপস্থিতির ভিত্তিতে ছেলেদের মাসিক 1500 টাকা এবং মেয়েদের মাসিক 2000 টাকা বৃত্তি এবং দৈনিক 100 টাকা হারে যাতায়াত ভাতা প্রদান করা হবে। হুম। এই এটা কি আসলে ওই সকালের এই কোর্সের জন্য না বিকেলের এই কোর্সের না, জন্য? ওইটা হলো সকালের কোর্সের জন্য একটা আছে, বিকালের কোর্সের জন্য আছে। সকালের আচ্ছা। কোর্স যেটা, হুম, সেটা হলো হুম। প্রতিদিন 150, 150 টাকা সকালের কোর্স। সকালে করছে। এটার সাথে আর কিছুই নাই, শুধুমাত্র ওই 150 টাকা সে পাবে। হ্যাঁ, তবে ডেলি বেসিস হিসেবে, অর্থাৎ যেদিন সে আসবে না হ্যাঁ, সেদিনকে কিন্তু সে পাবে না। সেদিনকে পাবে না। জি। তাহলে এই ইয়েতে আর বিকালে যেটা হুম, অ্যাসেট প্রজেক্ট যেটা বললেন, হুম, ওইটাই হইতেছে প্রতিদিন 100 টাকা যাতায়াত ভাতা হিসেবে দেয়। যাতায়াত ভাতা আর হিসেবে। মেয়েদের দেয় হলো 2000 টাকা, হুম। আর ছেলেদের দেয় হলো 1500 টাকা। হ্যাঁ, এটা তাদের দেয় আর কি, অনারিয়াম হিসেবে দেয় এটা কি ওই বিকেলেরটাই? বিকালেরটা। এই যেটা আমি বললাম যে মাসিক 1500 টাকা এবং হ্যাঁ দুই হ্যাঁ হ্যাঁ, হাজার 2000 টাকা টাকা এটা অ্যাসেট। এইটা সহ ওই 100 টাকা? হ্যাঁ, 100 টাকাও দিবে, যাতায়াত 100 টাকা দিবে। হ্যাঁ, বৃত্তি আর কি। জি জি ওটা যাতায়াত দেবে হলে 100 টাকা যাতায়াত। জি। আর 2000 মেয়েদের দেবে এটা বৃত্তি। আচ্ছা, আর ছেলেদের দেবে 1500 টাকা। এটা এটা মূলত আপনারা প্রতিদিনের 100 টাকা কি প্রতিদিন দিয়ে দেন? না, ওটা এগুলো এটা সব লাস্টে লাস্টে একসাথে পায়। হ্যাঁ, লাস্টে? লাস্টে পায়। আর ইয়েটা এই মাসিক এটা ওইটাও লাস্টে পায়। ওটা সব একদম লাস্টে এটা যাওয়ার সময় পায়। কোর্স শেষ করার হ্যাঁ, শেষ পরে? করার পরে পায়। আচ্ছা আচ্ছা। জি জি। এটা এক যার মা- যার অ্যাকাউন্টে চলে যায়। 1 মাস পরে না 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 কি পায় এটা? না, একদম শেষে পায়? একদম শেষে এটা যার যার অ্যাকাউন্ট আছে আচ্ছা সেই অ্যাকাউন্টে মনে করেন পে করে দেওয়া হয়। আচ্ছা। জি। এখন এই ইয়েতে আপনার সকালের ইয়েতে কত বললেন? সকালেটা হলো প্রতিদিন 150। প্রতিদিন হুম। 150, এটাও প্রশিক্ষণ শেষে দেওয়া হয়? হ্যাঁ, প্রশিক্ষণ শেষে দেওয়া হয়। একটু কথা আছে, জি। বিকালে যেটা এটা সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ ওইটার একদম ফর্ম থেকে শুরু করে হুম। A to Z কোথাও কোনো জায়গায় 1 টাকা তার কোনো খরচ নাই। আচ্ছা। কিন্তু সকালেরটার আবার খরচ আছে। হুম। সকালে যেটা, এটা আবার ওই যে লেভেল যে NSD এর যে পরীক্ষা, জি। সেই পরীক্ষার একটা ফি আছে। হুম। সেই ফিটা কিন্তু 3300 টাকা ফি, কিন্তু সম্পূর্ণটাই সরকার দিয়ে দেয়। ছাত্রর কাছ থেকে সকালে নেয় হলো 550 টাকা, আচ্ছা। সরকার নেয় জি। 550 টাকা। এবং ভর্তির ফিটি দেয়া 670 টাকা তাকে পে করতে হয়। হ্যাঁ, এখন সকালেরটা। আর বিকালেরটা সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, এখন যদি আমি এইভাবে জানতে চাই যে আসলে একটা প্রশিক্ষণার্থী সে বাইরে যেতে ইচ্ছুক, সে আপনার টিটিসিতে ভর্তি হলো, আপনি যে ভর্তির পদ্ধতির কথা বললেন, সে ভর্তি হলো। এই ভর্তিটা শেষ হওয়ার পরে সে প্রশিক্ষণ গ্রহণ করলো। প্রশিক্ষণ গ্রহণ করার পরে সে যখন বাইরে যাবে, তার পরের ধাপগুলা যদি আপনি একটা একটা করে ব্যাখ্যা করেন। অর্থাৎ আপনারা জানেন যে একজন দক্ষ প্রশিক্ষক প্রশিক্ষণার্থী
5 জন অদক্ষ প্রশিক্ষণের সমতুল্য তার বেতন হয়, আচ্ছা অর্থাৎ বিদেশে গেলে। এবং বিদেশে যারা যায়, যারা কাজ জানে না, তারা সবার লেবার হিসেবে যায়। আর যারা কোনো কাজ জেনে যাবে তারা সব টেকনিক্যাল হিসেবে এখানে জব করবে। তো সেই হিসাবে আমাদের এখানে যখন প্রশিক্ষণ নিয়ে যাবে, তো সে 100% এখানে ভালো জব করতে পারবে এবং তাকে লেবারি করতে হবে না। সে এখানে টেকনিশিয়ান হিসেবে কাজ করতে পারবে, যেমন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে পারবে, মেকানিক্যাল হিসেবে কাজ করতে পারবে, সিভিলের কাজ করতে পারবে, তারপরে মেশিনের কাজ করতে পারবে, স্টিল ফিক্সারের কাজ করতে পারবে, মিল রাইটার হিসেবে কাজ করতে পারবে। এটা নর্মালি বলতেছি, কিন্তু আমাদের ছাত্ররা এর চেয়ে তো ভালো 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 পর্যায়ে আরো চাকরি করে। কি জন্য? ওই দেশে যারা কোন রকম কাজ জানে তারাই টেকনিক্যাল কাজ করতে পারে, আর যারা নাকি একটু ভালো ড্রয়িং বুঝে, একটু ভালো লেখাপড়া জানে, তারা কিন্তু এখানে লিডম্যান, ফোরম্যান, সুপারভাইজার হিসেবে কাজ করে। তো সেই হিসাবে আমাদের ছাত্ররা এখানে কিন্তু যদি নর্মালি প্রথমে যায়, হয়তো দেখা গেছে প্রথমে গেছে সে ভালো বুঝে সারতে পারে নাই, সেই হিসাবে সে টেকনিক্যাল জবে ঢুকে, কিন্তু 2-3 মাস পরেই সে ফোরম্যান, সুপারভাইজার হয়ে যাবে আমাদের ছাত্ররা। আর যেই ছাত্রটা আমাদের এখানে প্রশিক্ষণ নিল, ভালো রেজাল্ট করলো না, সেও কিন্তু স্কিল, অর্থাৎ সে সেমি স্কিল, সেও কিন্তু ওইখানে যায় টেকনিক্যাল জব করবে। অর্থাৎ ওইখানে টেকনিক্যাল জবের সিস্টেমটা এরকম যে ভালো জানলে ভালো বেতন, কম জানলে কম বেতন, কিন্তু টেকনিক্যাল কাজ জানলেই সে টেকনিক্যাল হিসেবে ওইখানে জয়েন করতে পারবে। আচ্ছা হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তাকে লেবারি করতে হবে না। তো আমি নিজেও বাইরে থেকে আসছি, আমি এই বিষয়টা একদম এদের রুট লেভেল থেকে আমি দেখে আসছি যে ওইখানে গ্রুপ ওয়াইজ কাজ হয়। একটা কোম্পানি একটা গ্রুপ ওয়াইজ কাজ করে, 5 জন বা 6 জনকে নিয়ে কাজ করে, ওর ভিতরে 2 জন থাকে ওদের কোম্পানির লোক, আর এই নতুন লোক থাকে 3 জন। তারা মনে করেন কাজ, দেখা গেছে যে একজন ঢুকছে সে ইলেকট্রিশিয়ানে, কিন্তু দেখা গেছে অত ভালো ইলেকট্রিশিয়ানের কাজ অত ভালো পারফরমেন্স করতে পারতেছে না, কিন্তু তারপরেও কিন্তু সে ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রিশিয়ানের বেতন পাবে। দেখা গেছে 1 মাস 2 মাস থাকার পরে সে অনেক এক্সপার্ট হয়ে যাইতেছে, কিন্তু তার প্রথম ঢোকাটাই কিন্তু ইলেকট্রিশিয়ানে ঢুকলো। আচ্ছা হ্যাঁ, তো এই যে যে বিষয়টা, তো সেই ক্ষেত্রে মানে আমি বলবো যে সকলেই যেন প্রশিক্ষণ নিয়ে যান, এবং প্রশিক্ষণ নিয়ে গেলে যিনি প্রশিক্ষণ নিলেন এবং প্রশিক্ষণ নেওয়ার পরে উনি ওইখানে লেবারে গেছে, দেখা গেছে নিচে প্রশিক্ষণ এখান থেকে, কিন্তু সে লেবারে বিষয় গেছে, কিন্তু লেবারের বিষয় গেলেও ওইখানে যিনি কাজ করবেন 10-15 দিন কাজ করার পরে ওইখানে যে ফোরম্যান তাকে উনি বলবেন বা সুপারভাইজারকে বলবেন যে স্যার আমি লেবারে আসছি, কিন্তু আসলে আমি লেবার না, আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি। তা আমাদের যে সার্টিফিকেটটা, এটা কিন্তু ন্যাশনাল সার্টিফিকেট, জাতীয় দক্ষতা উন্নয়নের। এই সার্টিফিকেটটা যদি দেখায়, তখন ওই সুপারভাইজার কিন্তু অল্প কয়েকদিনের ভিতরে তাকে চেঞ্জ করে দিবে, লেবারের থেকে সাথে সাথে ইলেকট্রিশিয়ানে দিয়ে দিবে। এবং তার যে কার্ডটা ছিল লেবারের, ওই কার্ডটাও দেখা গেছে 10-12 দিন পরে সে চেঞ্জ করে দিবে। এরপরে সে কিন্তু ওই লেবারের থেকে ইলেকট্রিশিয়ানের বেতন সে পাবে, এবং তাকে কিন্তু ইলেকট্রিশিয়ান হিসেবে মনে করেন সে কাজ করতে পারবে। তো এটাই সুবিধা, আপনি যেভাবে যান না কেন, টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে গেলে আপনি সে থেকে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে পারবেন। আচ্ছা আমি যেটা জানতে চাচ্ছি যে প্রশিক্ষণ শেষ করলো, সে বাইরে যাবে, সে কোথায় নক করবে? প্রশিক্ষণ শেষে সাধারণত নক করবে সে জেলা কর্মসংস্থান অফিসে। জেলা জি, কর্মসংস্থান অফিস। আচ্ছা জেলা কর্মসংস্থান অফিসে নক করবে, এটা তাদের কাজ। যেহেতু আমাদের মেহেরপুরে জেলা কর্মসংস্থান অফিস নাই, কুষ্টিয়া আছে, তবে ইদানিং আমাদের এখানে জেলা কর্মসংস্থান অফিসের কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু আচ্ছা শুরু হইলেও মনে করেন এটা এখন পর্যন্ত আমি কাজ করে থাকি, তো এই মুহূর্তের জন্য আমার সাথে যোগাযোগ করবে, টিটিতে যোগাযোগ করবে। আর যখন জেলা কর্মসংস্থান অফিস তারা অফিস স্থাপন করবে, অফিসে বসবে, তখন তাদের সাথে যোগাযোগ করবে। ওখান থেকে সে কি ইনফরমেশনটা সেই পাবে? ইনফরমেশন পাবে যে বৈধভাবে যাওয়ার উপায়। বৈধভাবে হ্যাঁ, যাওয়ার যাওয়ার উপায়, কারণ কি যে সরকারি কিন্তু একটা নির্ধারিত ফি আছে, কোন দেশে যাবে সেই দেশের একটা নির্ধারিত ফি আছে। হ্যাঁ, কিন্তু ওনারা জানে না যে নির্ধারিত ফিটা কত, প্রথমত। দ্বিতীয় হচ্ছে ওনারা মধ্যস্বত্বী ভোগীর মাধ্যমে যায়, তো যাওয়ার কারণে ওনারা প্রতারিত হয়। কিভাবে প্রতারিত হয়? যে প্রথমত মধ্যস্বত্ব ভোগী যার মাধ্যমে যাচ্ছে সে কিন্তু কোনো রিক্রুটিং এজেন্সিতে চাকরি করে না, সে টাকাটা নিয়ে একটা রিক্রুটিং এজেন্সি দেয়, তো দেখা যায় 50% দেয়, 50% সে রেখে দেয়। আর যদি আমি সরাসরি ওই রিক্রুটিং এজেন্টে যাইতে পারি, তাহলে তো আমার এই প্রতারণাটা হচ্ছে না। এবং এটার জন্য কিন্তু আমাদের এখন বর্তমানে সব ইলেকট্রনিক্স যুগ, আমাদের কিন্তু একটা ওয়েবসাইট আছে www.bmet.gov.bd। এই ওয়েবসাইটে ঢুকলে সেখানে রিক্রুটিং এজেন্টগুলির নাম আছে, অর্থাৎ বৈধ রিক্রুটিং এজেন্টগুলি যেগুলি লাইসেন্স প্রাপ্ত, সেই রিক্রুটিং এজেন্টগুলির নাম আছে, আপনি নিজের মোবাইল থেকেই ঢুকতে পারেন। তো ওই রিক্রুটিং এজেন্টের যে লিস্ট আছে, সেই লিস্ট ধরে সে যদি ঢাকা যায় সরাসরি যোগাযোগ করে, তাহলে কিন্তু সে এই প্রতারিতটা হবে না, এবং তার টাকাটা কিন্তু ওই রিক্রুটিং এজেন্ট কিন্তু কখনোই ক্যাশ নেবে না, সে পে অর্ডারের মাধ্যমে নেবে।
অথবা ব্যাংকের মাধ্যমে নিবে, তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু প্রতারিত হবেন না। রিক্রুটিং এজেন্সির ইয়েটা তাদের এই যে রিক্রুটিং এজেন্সি তারা তো প্রাইভেট, জি, প্রাইভেট। প্রাইভেট জি তারা ঠিকাদার সেই অর্থে, জি তাই তো? জি। তো তারা সাধারণত কি ধরনের বেনিফিট নিয়ে থাকেন? তাদের সরকারের নির্ধারিত একটা ফি আছে, যেমন 1,65,000 টাকা সর্বোচ্চ ফি, যেটা সৌদি আরবে যেতে লাগে। হ্যাঁ, তো এটা সরকার নির্ধারণ করে দিছে, ওই টাকাটাই তারা নিবে। তারপরও পরিস্থিতিতে হয়তো সামান্য কিছু বেশি, যেটা আমার বলা ঠিক না, নিলেও নিতে পারে, তবে সেটা খুবই সামান্য থাকবে। হুম। হ্যাঁ, কিন্তু সরকারি ফিটাই তারা ফলো করবে। আচ্ছা। আর দালালের মাধ্যমে গেলে সেখানে প্রায় মনে করেন আপনার অর্ধি দেখা গেছে, যেই টাকাটা ওইখানে দিবে ঠিক তার চেয়ে তো বেশি টাকা তিনি নিজেই নিয়ে নেন। আচ্ছা। হুম। এবং কোনো সিকিউরিটি থাকে না, কি জন্য? কারণ মধ্যস্বত্বভোগী তো সে কোনো রিসিপ্ট দেয় না, হুম। এবং টাকাটা যে নিছে সে কোনো প্রমাণপত্র দেয় না। আমাদের এখানে অনেকেই আসে, আপনারা জানেন যে আমাদের ডিসি মহোদয় স্যারের ওখানে কিন্তু একটা ডেস্ক আছে, প্রবাসী কল্যাণ ডেস্ক। হুম। একই সাথে এসপি মহোদয় স্যারের অফিসেও ডেস্ক আছে, হুম। এবং ভিজিলেন্স একটা ট্রাস্ক ফোর্সের ব্যাপার আছে। হুম। যদি কেউ প্রতারিত হয় তখন কিন্তু সরকার কিন্তু তার জন্য পদক্ষেপ নেবে। আচ্ছা। কিন্তু প্রতারিত যে হয়েছে তার ডকুমেন্ট থাকে না। কি জন্য? কারণ কি, মধ্যস্বত্বভোগীর মাধ্যমে যখন যায় তার কাছে কোনো পেপারস থাকে না, অর্থাৎ সে যে টাকা জমা দিছে সেই রসিদ নাই, কোনো কিছুই নাই, বিধায় তাকে আর ধরা যায় না। এই যে রিক্রুটিং এজেন্সি গুলা, এটা এটা উম, কর্মসংস্থান অফিস থেকে কি ওদেরকে নিয়োগ নিয়োগ করা হ্যাঁ, হয়? রিক্রুটিং এজেন্টগুলি সব আমাদের ম্যান পাওয়ার, জনশক্তি কর্মকর্তা প্রশিক্ষণ ব্যুরো থেকে লাইসেন্স প্রাপ্ত। অর্থাৎ তারা যদি কোনো কিছু করে তাহলে সেটার দায় বহন মনে করেন আমাদের অফিস মনে করেন নিতে পারবে। এটা কি আসলে আপনার সব সময় এটা চলমান, এই বাইরে যাওয়ার ব্যাপারটা? হ্যাঁ, আপনারা যেহেতু বাইরে এখানে প্রশিক্ষণ যেহেতু দিচ্ছেন, এখানে দক্ষ ও প্রশিক্ষণার্থী তৈরিও হচ্ছে, তো এই যে বছরে যতগুলা, ধরেন সারা বাংলাদেশেই তো আসলে এই প্রশিক্ষণ কেন্দ্র আছে টিটিসি, এখান থেকে যতগুলা জনশক্তি বেরোচ্ছে, এই এটা কি বাইরে কর্মসংস্থানের ক্ষেত্রে কি আসলে এটা যথেষ্ট, না এটা বেশিরভাগ জন যেতে পারে না, প্রশিক্ষণ নেওয়ার পরেও আসলে তারা যেতে পারে না? না, প্রশিক্ষণ যারা নেয়, জি। যারা একটা আছে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন, যে 3 দিনের যে কোর্সটা আমাদের এখানে এসে করে, যেটা ফিঙ্গারিং দেয়, আচ্ছা। এরা তো সকলেই যায়। আর আমাদের এখান থেকে যারা মনে করেন 3 মাসের ট্রেনিং করে, হুম। তারা কিন্তু আসলে সকলে যায় না। হ্যাঁ, আচ্ছা। তাদের ভিতরে সবাই যে বিদেশ যায় ব্যাপারটা এমন না, তারা দেশে এবং বিদেশে উভয় জায়গায় তারা কাজ করেন আর কি। দেশেও তো হ্যাঁ, কর্মসংস্থানের দেশে ব্যবস্থা কর্মসংস্থানের তাদের ব্যবস্থা আছে, আছেন, right? তারা দেশে কাজ করেন এবং বিদেশে যান। আবার যিনি যান না, দেখা গেল 2 বছর পরে তিনি গেলেন, তখন হ্যাঁ, কিন্তু ওই হ্যাঁ। সার্টিফিকেটটা সে কাজে লাগাতে পারেন। আচ্ছা, কেউ আচ্ছা। দেখা গেল 3 বছর পরে গেছেন, আচ্ছা। কিন্তু তখন সে তার স্কিলটা তো হারাবে না, হুম। স্কিলটা তার থাকবে, সে কিন্তু এটা ব্যবহার করতে পারবে তখন। আপনি 3 দিনের প্রশিক্ষণের কথা বলছেন, এটা জি। কিসের প্রশিক্ষণ? এটা হইতেছে এই ডিস্ট্রিক্টের যত লোক বিদেশ যায়, হুম। এই ডিস্ট্রিক্টের বৈধভাবে, হুম। তাদেরকে এই 3 দিনের একটা ওরিয়েন্টেশন ক্লাস আছে, অর্থাৎ তারা বিদেশে মনে করেন যায় কি করবে, তাদের পেপার ডকুমেন্ট কিভাবে নিবে, তারা বৈধভাবে কিভাবে যাবে, তাদের এয়ারপোর্ট চ্যানেল কিভাবে যাবে, ওই দেশের বৈধতা কি হবে, ওই দেশের পেপারস কি কি লাগবে, ওই দেশের আইন শৃঙ্খলা মনে করেন কি, ওই দেশের ভাষা, ওই দেশের পরিবেশ, কাজের ধরন, সেফটি, এই সমস্ত বিষয়, এমনকি টাকাটা যে প্রেরণ করবে এই দেশে, তারা যদি বৈধ চ্যানেলে টাকা পাঠায়। আপনারা জানেন যে বড় অঙ্কের একটা রেমিটেন্স বাংলাদেশে আসে, যেই রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশটা কিন্তু বড় ধরনের আর্থিকভাবে কিন্তু তারা সচ্ছলতা অবলম্বন করেন, হুম। এবং এই রেমিটেন্সটা বৈধ পথে আসার জন্য কিন্তু আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি, অর্থাৎ তারা যেন ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠান। আপনারা জানেন যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে সরকার কিন্তু 5% প্রণোদনার কথা বলছে, এখনো এটা পুরোপুরি হয়ে সায় নাই, তবে 2.5% কিন্তু প্রণোদনা পায়। 1 লাখ টাকা পাঠাইলে মনে করেন সে কিন্তু 2,500 টাকা বেশি পায়। সরকার কিন্তু উৎসাহিত করছেন তাদেরকে হুম। এই বৈধ পথে টাকা পাঠানোর জন্য। একই সাথে তাদেরকে 2টা ব্যাংক অ্যাকাউন্ট করতে বলছেন, যে একটা অ্যাকাউন্টে তার নিজের টাকা রাখবে সঞ্চয়, এবং আরেকটা অ্যাকাউন্টে পরিবারকে খরচের জন্য টাকা দিবেন। কারণ অনেক সময় দেখা যায় যে তারা বাংলাদেশে যখন আসেন, তারপর দেখা যায় তার সর্বস্ব কিছুই নাই। হ্যাঁ, দেখা গেছে তার ফ্যামিলির নামে সব পাঠাইছে, ফ্যামিলি আবার আরেক জায়গায় বিয়ে হয়ে চলে গেছে বা বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, তার নিঃস্ব হয়ে যান। তো সেই কারণে সরকারের কথা, 2টা অ্যাকাউন্ট করবেন, একটা আপনার নামে এবং একটা অ্যাকাউন্টে আপনি খরচটা পাঠাবেন যেটা আপনার ফ্যামিলি প্রয়োজন। এই এই ট্রেনিং গুলি আমরা তাদেরকে দিয়ে থাকি আচ্ছা, এবং তারা বৈধভাবে যায়।
আচ্ছা, যখন এরা যাচ্ছে তখন কর্মসংস্থান ব্যাংক তাদের কি সাহায্য করছে, কতটুকু সহায়তা দিচ্ছে? হ্যাঁ, কর্মসংস্থানে ব্যাংক থেকে মনে করেন তাদেরকে লোনের ব্যবস্থা আছে, 1.5 লক্ষ থেকে মনে করেন হয়তো 2.5 লক্ষ টাকা লোনের ব্যবস্থা আছে। যদিও যদি ব্যাংকটা প্রবাসী কল্যাণ ব্যাংক, হুম ওই ব্যাংকটার পরিচালনা করেন ওই ব্যাংকের ম্যানেজার, ওটা আমাদের মন্ত্রণালয়ের। হুম হুম। হ্যাঁ, তো সেখান থেকে ওনারা লোন দেন, তবে সকলকেই দিতে পারেন না। হ্যাঁ, তবে মনে হয় হয়তো সম্ভবত আমার জানা নাই ওইভাবে, তবে 20 কোটি টাকার উপরে লোন আর কি দিচ্ছেন মেহেরপুরে। 20 কোটি টাকা? তার উপরে দিচ্ছেন আর কি। আচ্ছা, এটা এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না আর কি ওই মানে ফিগারটা। এটা বাৎসরিক হিসাব না, এ যাবৎ পর্যন্ত। এ যাবৎ হ্যাঁ। পর্যন্ত? তাহলে এখানে যারা যাচ্ছেন, আমি বলছি যারা প্রশিক্ষণার্থী হিসাবে যারা দক্ষ হয়ে যারা বাইরে যাচ্ছেন, তাদের তো সকলের অর্থনৈতিক অবস্থা একরকম না, তাই না? হুম। যাদের খুব ভঙ্গুর অর্থনীতি, তারা যখন লোনের আবেদন করেন, এই কত টাকা পর্যন্ত এই লোনটা পেতে এই পারে? লোনটা ওনারা মনে করেন 1.5 লক্ষ টাকার কি অ্যাভেলেবেল দেন। হুম। হ্যাঁ, উপরে 2.5 লক্ষ টাকা পর্যন্ত দেন। এটা কি আসলে যে দেশে যাচ্ছে সেখানকার খরচ হিসাবে, মানে খরচ যতটা হয় এটা তো তারাও জানেন, জি তাই তো? জি আপনি যেটা বললেন সৌদি আরবে 1,65,000 টাকা জি সরকারি ইয়ে। সরকারি। জি সেক্ষেত্রে সে হয়তো 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা সে সেখান থেকে লোন নিতে পারবে, তাই তো? জি এই লোনটা কিভাবে শোধ করে সে? এই লোনটা খুব সহজ, ঋণ ঋণের শোধ করে, অর্থাৎ এটার জন্য কোনো জামানতের প্রয়োজন হয় না। সবচেয়ে আচ্ছা বড় সুবিধা এটা। আচ্ছা একজন আচ্ছা। গ্রান্টার লাগে, আর ওইখানে যায় সে গ্রান্টারটা কে হয়, মানে গ্রান্ট, লোকাল গার্জিয়ান? হ্যাঁ, লোকাল একটা গার্জিয়ান যিনি নাকি কোনো সরকারি চাকরি করেন অথবা এমনি কোনো মনে করেন প্রভাবশালী একজন ব্যক্তি, যিনি আর কি তার সিকিউরিটি নিতে পারবেন, টাকাটা না দিলে আর কি তিনি সিকিউরিটি হিসেবে মনে করেন থাকতে পারবেন, এই ধরনের একজন ব্যক্তির গ্রান্টার লাগে। আর পাশাপাশি ওই দেশে আপনার বেতন যে পায় সে বেতনের থেকে টাকাটা পরিশোধ করে আর কি। আচ্ছা, তারপরে এটা ব্যাংকের ম্যানেজার মহোদয় আর কি একটা আরো ভালো সুন্দর গুছায় বলতে পারবেন। ব্যাংক তো আপনার ক্যাম্পাসের সাথে? জি, আমার ক্যাম্পাসে দোতলায়। ক্যাম্পাসের জি দোতলায়, রাইট। ইয়েতে এই যে এবার সে ধরেন বাইরে একটা ইয়েতে নির্দিষ্টভাবে চলে গেল, চলে যাওয়ার পরে আপনি যে তার ব্যাংক অ্যাকাউন্টের কথা বললেন, এটাও কি ওই ওই ব্যাংকেই নিয়ন্ত্রণ করে? না না না, এটা হলো তফসিলভুক্ত বাংলাদেশের যে কোনো ব্যাংকে সে অ্যাকাউন্ট খুলতে পারে। ও আচ্ছা, ওটা অ্যাকাউন্ট খুলতে পারে। হুম, এর মধ্যে আমাদের টিটিসিতে 2টা ব্যাংক 3টা ব্যাংক ছিল, এখন থেকে 2টা। ওনারা ওইখানে বসে অ্যাকাউন্ট খুলে দেন। আচ্ছা, হ্যাঁ, একটা সোনালী ব্যাংক আছে, হুম, আর একটা ইসলামী ব্যাংক আছে, কিছুদিন ডাচ বাংলা ব্যাংকও ছিলেন। হুম, তো ওনারা ওইখানে বসেই অ্যাকাউন্টটা খুলে দেন, অর্থাৎ ওনারা অ্যাকাউন্ট খুলতে একটা ঝামেলা পোহাইতে হয়, যেহেতু ওরা অনেকেই আছে লেখাপড়া জানে না। হুম, খুব সহজভাবে ওনারা ওখানে বসেই মনে করেন অ্যাকাউন্ট খুলে দেন আর কি। অর্থাৎ আচ্ছা টিটিসিতে বসে অ্যাকাউন্ট খুলে দেন। আচ্ছা। নিয়মিত শর্ট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি, আপনারা এই যে বিজ্ঞপ্তিটা দিয়েছেন, এই বিজ্ঞপ্তি তো চলমান, তাই না? জি এই এবছরের জি এবছরের। এবছরের হ্যাঁ, চলমান বিজ্ঞপ্তি জি আপনারা এখানেও শুধু দিয়েছেন? অ্যাসেট, হ্যাঁ, সবকটাই চলমান। সব কয়টাই হ্যাঁ, চলমান? এর ভিতরে অ্যাসেট যেটা, জি। এইটা মনে করেন আমাদের আরো 1 মাস পরের থেকে শুরু হবে। হুম। আর আগামী মাসের থেকে শুরু হবে আমাদের এই নিয়মিত যে কোর্সগুলি, অর্থাৎ আচ্ছা। অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, হুম। হ্যাঁ, এই 3 মাসের কোর্স। এপ্রিল মাসের থেকে আমাদের ক্লাস শুরু। এই 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 কোর্সগুলো, এই যে কম্পিউটার জি জি অপারেশন, জি জি কনজিউমার জি জি ইলেকট্রনিক্স, জি মেশিনারি, জি এইগুলা? জি আচ্ছা, এইগুলাতে আপনারা জানুয়ারি এটা টু করছেন? মার্চ সেশন, এপ্রিল টু জুন, জুলাই টু সেপ্টেম্বর, অক্টোবর টু ডিসেম্বর। আচ্ছা, এই যে প্রশিক্ষণ যারা নিচ্ছেন তাদের বয়স সীমা এখানে আপনারা দিয়েছেন 16 থেকে 45 বছর পর্যন্ত। জি এটা কি ওই দক্ষ জনশক্তি বলতে এই 45 বছরের ইয়েটাকেও কি নেয়, বাইরে অ্যালাউ করছে? না, 35 বছর পর্যন্ত আর কি আমাদের জনজাতীয় কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর নির্দেশনা, যে 45 বছর বয়স পর্যন্ত সে এখানে প্রশিক্ষণ নিতে পারবে। নিতে পারবে, জি। কিন্তু বাইরে অ্যালাউ করে কত বছর পর্যন্ত? বাইরে তো এলাও করে, মনে করেন কেউ যদি 60 বছরও যায় ও, তাকেও এলাও ওখানে করে কোনো না, বাধা থাকে বাধা না? নাই এটা। আচ্ছা আচ্ছা, বুঝছেন? দক্ষতা নিয়ে সে যেতে পারবে। হ্যাঁ, যেতে পারবে। আচ্ছা, রাইট। আচ্ছা, এখন এই যে এই যে প্রশিক্ষণার্থী, এই প্রশিক্ষণার্থী কখনো কখনো আহ, বাংলাদেশে চাকরি করছে, এমন ডাটা কি আছে যে আপনার এখান থেকে প্রশিক্ষণ নিয়ে, আপনি যেমন বলছেন যে 30,000 তারা বাইরে গিয়েছে, হুম। বাংলাদেশে এই ধরনের চাকরি করছে, এই ধরনের কোনো ডাটা হ্যাঁ, আপনাদের ডাটা কাছে আছে? আমাদের কাছে আছে। হুম, এবং আমরা, আপনারা জানেন যে এর আগে সেফ একটা প্রজেক্ট ছিল, হুম, সেই প্রজেক্টে একজন জব প্লেসমেন্ট অফিসার নিয়োগ ছিল। যদিও সেফ প্রজেক্টটা এখন নাই। হুম, তো ওই সেফ প্রজেক্টে যিনি জব প্লেসমেন্ট অফিসার ছিল, তার কাজ ছিল শুধুমাত্র চাকরি দেওয়া। আচ্ছা, তিনি শুধু চাকরি দিতেন। তো সেই হিসাবে
চাকরির বেতনটা কম থাকে, কম থাকার কারণে অনেকেই মনে করেন মানে পার্মানেন্টলি জবটা করে, অনেকে আবার দেখা গেছে যে কিছুদিন করার পরে আবার মনে করেন করে না। তো সেই হিসাবে এই করে এবং করে না এর মাঝে বেশ কিছু সংখ্যক লোক দেশ এবং বিদেশে তারা চাকরি করছে। এখানকার একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ড্রাইভিং। জি, যে বাইরে যারা আহ, দক্ষতা নিয়ে যাচ্ছে, তারা হয়তো দেখা যাচ্ছে যে ড্রাইভিংটাও সাথে যদি আরেকটা দক্ষতা হিসেবে নিয়ে যায়, তাদের অ্যাডভান্টেজ পাই নিশ্চয়ই তারা। অবশ্যই। বাংলাদেশে আপনি জানেন যে ইয়েতে মানে আমরা অনেক সময় কিশোর গ্যাংয়ের কথা বলি, যারা খুব বাজেভাবে ড্রাইভিং করে। আপনার ওখানে যারা ড্রাইভিং এর প্রশিক্ষণ নিচ্ছে, তাদের মধ্যে কি ধরনের এজের প্রশিক্ষণার্থী ইয়েটা নিচ্ছে, প্রশিক্ষণটা নিচ্ছে, একটু বলেন তো। আমাদের এখানে এলো 21 বছর বয়স থেকে আমরা শুরু। কি জন্য? যেহেতু আমাদের এখানে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়, সাধারণত লাইসেন্স বিআরটি হলো 21 বছর থেকে দেওয়া হয়। আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের ভর্তি হয় 21 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত আমরা এখানে তাকে ভর্তি করতে পারি। আচ্ছা সেই ক্ষেত্রে একটা শর্ত আছে, তার কোনো লাইসেন্স থাকা যাবে না। হ্যাঁ, তার কোনো মোটরসাইকেল লাইসেন্স এবং কোনো ড্রাইভিং লাইসেন্স থাকা যাবে না। হ্যাঁ, কোনো লাইসেন্স থাকলে সেই ক্ষেত্রে সে আমাদের এখানে মানে ভর্তি হতে পারবে না। মানে কি লাইসেন্স থাকা যাবে? মানে মোটরসাইকেলের লাইসেন্সই হোক হুম। এবং ড্রাইভিং লাইসেন্সই হোক, কোনো লাইসেন্স মানে থাকা চলবে না আর কি। ও আচ্ছা, হ্যাঁ ওদের লাইসেন্স থাকলে সে আবার ভর্তি কেনই বা হবে? হ্যাঁ, কেনই বা ব্যাপারটা হবে? এমন? হ্যাঁ, এমন। আর পাশাপাশি আমাদের একটা মানে ডাটাবেস আছে, হুম, সেখানে দিলেই উঠে যায় যে আগের তার একটা লাইসেন্স করা আছে। আচ্ছা তো সেই ক্ষেত্রে আর তার মনে করেন এন্ট্রি এটা হয় না। তো সেই ক্ষেত্রে মনে করেন আমাদের এই লাইসেন্সটা মনে করেন থাকা যাবে না। মানে লাইসেন্স যার না থাকবে সে সাধারণত এই ভর্তিগুলি তো আপনারা জানেন যে যারা নাকি দরিদ্র অসহায়, হ্যাঁ, যারা নাকি অনেক টাকা দিয়ে শিখতে পারে না, হুম, ড্রাইভিং মনে করেন শিখতে পারে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রজেক্টটা তাদের জন্য। আচ্ছা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যার নাকি লাইসেন্স আছে, যিনি লাইসেন্স করার মতো সক্ষমতা রাখেন, তিনি কেন আবার এখানে ভর্তি হবেন আর কি বিষয়টা। ব্যাপারটা অনেকটাতে হুম, এমনও হতে পারে যে লাইসেন্সটা করেছে বিআরটিএ তে যে সমস্ত 2 নম্বরই গুলা হয়, হুম, যেটা আমরা অনেকটা ওপেন সিক্রেট আমরা হুম। জানি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাইসেন্সটা যে কোনো ভাবে করে নিয়ে আসলো, কিন্তু তার এই প্রশিক্ষণটা নাই, প্রশিক্ষণটা আপনাদের কাছে তখন নিতে যাচ্ছে, এমনও তো হতে পারে। না, এই সুযোগটা আমাদের এখানে নাই। আপনাদের এখানে নাই? না, জি না, এটা এই সুযোগটা নাই। কারণ কি আমাদের এটা আবার একটা পিডি মহোদয় আছে আমাদের হেড অফিসে, আবার কতজন ভর্তি হয়েছে, কতজন পরীক্ষা দিয়েছে, সব জবাবদিহিতা করতে হয়। আপনারা আরো জানেন আচ্ছা। কি জানেন না, আমাদের টিটিসিতে কিন্তু আমরা যে ট্রেনিং গুলি করাই, হুম, এটা কিন্তু ফিঙ্গারিং। যত ছাত্র আসবে তারা হুম, ফিঙ্গারিং দিবে এবং যাওয়ার সময় ফিঙ্গারিং দিবে। একই সাথে হুম, আমাদের হেড অফিসের নির্দেশনা আসে বডি ক্যামেরা, হুম, হুম, অর্থাৎ তাদের ক্লাস নেওয়ার সময় বডি ক্যামেরা লাগাই ক্লাস নিতে হবে। অনেক আচ্ছা, কড়াকড়ি কিন্তু আমাদের টিটিসিতে। হুম, বাইরে থেকে অনেকে হয়তো বুঝতে পারে না। তা আমাদের টিচাররা কিন্তু সেই বডি ক্যামেরা লাগায় তারপরে তাকে মনে করেন ক্লাস নিতে হবে। যেমন আমাদের এই যে পিডিটি যে 3 দিন, এটা কিন্তু আমরা বডি ক্যামেরা লাগাই ক্লাস নেই। হুম, এবং একই সাথে এখন যাদের পরীক্ষা হবে, যখন হুম, পরীক্ষার সময় সকল টিচার এই বডি ক্যামেরা লাগায়, অলরেডি আমাদের ক্যামেরা রেডি আছে, হুম, এই বডি ক্যামেরা লাগায় তারপরে তার পরীক্ষা নেওয়া হয়। এবং আমাদের হেড অফিস থেকে মনিটরিং করে। তারা আবার ওইখান থেকে কি করে, আপনার অনলাইনে আবার মনে করেন ছাত্র গুনে, হুম, হ্যাঁ, যে কতজন ছাত্র আসছে, কারা আসছে, তারা অল টাইম মনিটরিং করে। মনিটরিং অফিসার আছে আবার আলাদা আমাদের হেড অফিসে। আচ্ছা। সব মিলে আমরা ইচ্ছা করলে অনেক কিছুই পারি না, যেটা আমাদের হেড অফিসের নির্দেশনার বাইরে। আপনি যে প্রশিক্ষণ দিল, আপনার প্রশিক্ষকরা যে প্রশিক্ষণগুলো দিলেন, হুম। এটার ফাইনাল পরীক্ষাটা কে নেন? এটা এনএসডিএ থেকে নেন, অর্থাৎ আমরা শুধু এদের প্রশিক্ষণই দেই, আচ্ছা। কিন্তু বাস্তবে পরীক্ষা আমরা নেই না। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে একজন প্রতিনিধি আসেন আচ্ছা। এবং তিনি একটা টিম নিয়ে আসেন। সেই টিমটা হলো অ্যাসেসর টিম, যারা নাকি অ্যাসেসমেন্ট নেবেন। আচ্ছা। সেই টিম সাথে করে নিয়ে আসেন। হুম, আসার পরে ওই প্রশ্ন টশ্ন সব ওনারা নিয়ে আসেন। এমনকি যেই প্রশ্নটা নিয়ে আসেন, ওনারা নিজেরাও জানেন না যে প্রশ্নটা কি প্রশ্ন দিচ্ছে ওইখান থেকে। হুম, ওনারা এখানে এসে প্যাকেটটা খোলার পরে দেখতে পায় যে প্রশ্নটা কি। হ্যাঁ, তারপরে ওনারা মনে করেন অ্যাসেসমেন্টটা নেয়, নিয়ে বিকালের ভিতরে ওনারা ফাইনাল রিপোর্ট দিয়ে, অর্থাৎ তারা রেজাল্ট কমপ্লিট দিয়ে দেয়? রেজাল্ট, একদম ফাইনাল রেজাল্ট, আচ্ছা। কম্পিটেন্ট, নট ইয়েট, এই দুইটা রেজাল্ট দিয়ে তারপরে তারা চলে যান। তা সেই ক্ষেত্রে কোনো সুযোগ থাকে না কোনো ছাত্র যদি ভালো পারফরমেন্স না করে তার পাশ করার। আচ্ছা। কারণ কি, যে কে এখানে আসবে আমি নিজেও জানি না, এটা আমাকেও পর্যন্ত ইনফরমেশন দেয় না। আচ্ছা। শুধু ইনফরমেশন দেয় যে অমুক দিন অ্যাসেসমেন্ট, হুম। তারা যাবে। এই হ্যাঁ, পরীক্ষাটা কি আসলে সারা বাংলাদেশে কি একসাথে হয়, না 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 আলাদা না, আলাদা? এটা হলো আলাদা আলাদা। যেই টিটিসি যেভাবে তাদের অ্যাপ্লিকেশন করবে। আচ্ছা। যেমন আমাদের টিটিসি যদি আমরা
যখন আমরা পরীক্ষা হবে তার 1 মাসে আমরা অ্যাপ্লিকেশন করব। এটা প্রত্যেকটা ট্রেডের জন্য কি এই ধরনের ইয়ে আছে? হ্যাঁ, এটা প্রত্যেকটা ট্রেডেই, শুধুমাত্র ড্রাইভিং এ ছিল না। আচ্ছা তো সেই ড্রাইভিংটাও আমাদেরকে ইনক্লুড করতে বলছে। হ্যাঁ, এর বাইরে আর যতগুলি ট্রেড আছে সকল ট্রেডই। সকল ট্রেডে জি, বাইরে জি। থেকে হ্যাঁ, আসবেন বাইরে থেকে ওনারা? এসে পরীক্ষা নেবে আচ্ছা, সকল ট্রেডে। এটা কি যখন এখন না হয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আসছে, হুম। আগে কি প্রাইম মিনিস্টারের হ্যাঁ, দপ্তর, প্রধানমন্ত্রীর দপ্তর প্রধানমন্ত্রীর থেকে দপ্তর আসতো। থেকে জি, আসতো? জি, জি, আসতো। এরকম ওখানে যে টিমগুলো আছে এটা ওনারা সারা বাংলাদেশে সারা এই বাংলাদেশে, কাজটা হ্যাঁ, করে? জি। শুধুমাত্র এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে। তবে এটা কথা আছে, সব ডিপার্টমেন্ট না। যেমন আমরা টিটিসি নিবন্ধনকৃত ওদের, হুম এবং আমাদের হেড অফিস চাইছে যে তাদের 100% স্কিল হয়। হুম আমরা যদি প্রশিক্ষণ দেই, আমরা যদি সার্টিফিকেট দেই, হয়তো সেই 100% স্কিল নাও হতে পারে। হুম তো সেই কারণে আমাদের নিবন্ধনকৃত করা। হুম। এবং অনেক প্রশিক্ষণ কেন্দ্র আছে তাদের নিবন্ধন নাই, তাদের কিন্তু এটা না। আচ্ছা এটা আমাদের টিটিসির জন্য আর কি। এবং আরো ইয়েতে কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে তারাও। আচ্ছা, যদি কেউ অকৃতকার্য হয়, হুম। অকৃতকার্য হলে কি সে আবার পরবর্তী ট্রেডের জন্য তো থাকবে না, কি তাকে হ্যাঁ, আবার সে প্রথম? আবার রিঅ্যাসেসমেন্ট বলে। সে আচ্ছা আবার রিঅ্যাসেসমেন্ট দিতে পারবে। এখানে কথা আছে, এখানে কিন্তু ডেমো আছে, হুম তারপরে একই সাথে মানে প্র্যাকটিক্যাল হুম এবং থিওরি। যিনি থিওরিতে ফেল করবেন হুম তিনি পরবর্তীতে শুধুমাত্র থিওরিতে পরীক্ষা দিবেন। হুম। মানে যিনি প্র্যাকটিক্যালে ফেল করবেন তিনি শুধুমাত্র প্র্যাকটিক্যালে দিবেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেটাই ফেল করবে জি, সেটা দিবে। সেটাই দিবেন, রিঅ্যাসেসমেন্ট দিতে পারবেন সে। আচ্ছা এখন এই প্রশিক্ষকের বিষয়ে যদি আসি, ইনারা কোথা থেকে রিক্রুট হন? হ্যাঁ, এই প্রশিক্ষক রিক্রুট হন মনে করেন আমাদের হেড অফিস থেকে। হেড অফিস? হ্যাঁ, হেড অফিস বলতে আপনি বলছেন এ এই জনশক্তি জনশক্তি কর্মসংস্থান? কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো। আচ্ছা ওইখান থেকে রিক্রুটিং হয়ে ওনারাই পাঠান আর কি। আচ্ছা। জি, এই ওখান থেকে রিক্রুট হওয়ার পর এটা তো ডিরেক্ট ওখান থেকে চাকরি নিয়ে আসছেন, তাই না? জি, জি, জি। তা আপনাদের এই ট্রান্সফারের বিষয়টাও তো এই হ্যাঁ, আন্তঃকারিগরি হ্যাঁ, প্রশিক্ষণ ওনারাই করেন। ওখান থেকে? আর আচ্ছা যেটা নাকি আমাদের এই যে প্রজেক্ট অ্যাসেট, জি এটা আবার 3টা গ্রুপ। এই 3টা গ্রুপ মিলে তারপরে মনে করেন এদেরকে সিলেক্ট করে তারপর পাঠায়। সিলেক্ট করে পাঠান। হুম। তো এই শিক্ষকরা মূলত ওনারা যারা প্রশিক্ষক, ইনারা যে যে সাবজেক্টের, হুম। সেই সাবজেক্টে ওনারা পড়াশোনাটা করলেন কোথায়? ওনারা হলো প্রথমত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আচ্ছা ওই ডিপার্টমেন্টের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আচ্ছা আর পাশাপাশি ওনারা সব এই এনএসডি এর যে আমরা লেভেলটা করাই, হুম ওনারা হায়ার লেভেল করা, সব লেভেল 4 করা, অর্থাৎ অ্যাক্সেসর পার্ট করা। অর্থাৎ আচ্ছা ওনারাও কিন্তু অন্যান্য টিটিসিতে হুম, আবার ওনারাও পরীক্ষা নিতে যান। আচ্ছা আমাদের টিচারও আবার অন্য জায়গায় আবার পরীক্ষা নিতে যান। আচ্ছা আচ্ছা মানে সেই অ্যাবিলিটি তার আছে। হুম। সে আবার মনে করেন এই লাইনে আবার হাই এডুকেটেড। এই হাই এডুকেটেডটা ওনারা কোন প্রতিষ্ঠান থেকে নিচ্ছেন? ওনারা এই যে এনএসডি এর থেকে, এনএসডি এর? জি, এই এনএসডি এর থেকে যে মনে করেন বিভিন্ন জায়গায় পরীক্ষা নেয়, হুম, সেখানে লেভেল 1 করে, লেভেল মনে করেন 2 করে, তারপরে লেভেল 4 করে। হুম, হ্যাঁ, কমপ্লিট করে আর কি। আচ্ছা হ্যাঁ, তো কমপ্লিট করার পরে অর্থাৎ আমাদের এখানে যারা টিচার সবাই স্কিল, সবাই দক্ষ। আচ্ছা। আমি একটা এবার এই সাবজেক্টে একটু কথা বলবো। এই জাপানি ভাষা বা বাইরের যে ভাষা, জি, এই আমাদের মেহেরপুর টিটিসিতে কোন কোন দেশের ভাষা শেখানোর কি আছে? আমাদের মেহেরপুরে ছিল হলো জাপানিজ এবং মনে করেন কোরিয়ানটা আমি অনেক লেখালেখি করে কোরিয়ানটা আনছিলাম, কিন্তু কোরিয়ান টিচার এই কিছুদিন হয়েছে উনি আবার নিজেই কোরিয়া চলে গেছেন। আচ্ছা যার জন্য এটা হেল্ড আপ হয়ে গেছে। অর্থাৎ এই ব্যাচে আর আমরা ভর্তি করতে পারলাম না। আমরা অ্যাপ্লিকেশন করছি, নেক্সটে আবার পাঠাইলে আমরা তখন মনে করেন আবার কোরিয়ানটা চালু করতে পারবো। আর জাপানিজ এটা আমাদের চলমান আছে, এবং এখানে সব প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছে, এবং আমাদের 19 জন সফল, মানে মারাত্মক সফলভাবে তারা জাপানে আছে। 19 জন। 19 জন হ্যাঁ, এখান থেকে ট্রেনিং নিয়ে ট্রেনিং নিয়ে তারা জাপান গেছে। জাপানে হ্যাঁ, গেছে? জাপানে গেছে। কত সালে গেছে? তারা রিসেন্টও গেছে, তারপরে মোটামুটি 2 বছরের মধ্যে গেছে 2 তারা আর কি। বছরের হ্যাঁ, মধ্যে 2 19 বছরের জন। মধ্যে, হ্যাঁ, 19 জন গেছে। ফাইন। এই হ্যাঁ, জাপানি ভাষা যিনি প্রশিক্ষণ দিচ্ছেন, উনি কি বাঙালি? হ্যাঁ, উনি বাঙালি। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে এই জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপরেই মনে করেন মানে কোর্স করা। ঢাকা ইউনিভার্সিটি থেকে ঢাকা পড়ালেখা ইউনিভার্সিটি? করছে এমনি জাপানিজ উপরেই, ও আচ্ছা আচ্ছা জাপানিজের উপরেই। আচ্ছা। জি। এটা আর তাহলে কোরিয়ান ভাষাটা যখন যিনি শেখাতেন হ্যাঁ, উনিও বাঙালি? হ্যাঁ, উনিও বাঙালি ছিলেন। এটা বাইরের কি মানে সেই দেশের কোনো নাগরিক কি আসলে হ্যাঁ, শেখানোর মতো? আমি মাঝে মধ্যে নিয়ে আসি। আচ্ছা এদের ভলেন্টিয়ার থাকে, হুম যেমন জাপানিজ মানে কোরিয়ান ভলেন্টিয়ার থাকে। হুম এদেরকে আমি দেখা গেছে যে উৎসাহিত হয়ে হুম এদেরকে আমি নিয়ে আসি। আমি কয়েকবার নিয়ে আসছি। আমি এখানে অনেক চেষ্টা করছি প্রথমে, যেমন বুয়েসেল, আপনারা জানেন যে আমাদের একটা মাত্র রিক্রুটিং এজেন্ট বুয়েসেল। এই বুয়েসেল কিন্তু যত রিক্রুট করে সব ঢাকার থেকে করে। হ্যাঁ, তো বুয়েসেলের যে অতিরিক্ত সচিব মহোদয় স্যার, উনি বুয়েসেলের প্রধান। তো স্যারকে আমি বলছিলাম যে স্যার, এরপরে মেহেরপুরে স্যার একটা টিম মানে গঠন করবেন, যেখানে এখান থেকে রিক্রুটিং হবে। তা হুম স্যার আসলেন এবং
শুধু স্যার না, পুরো দপ্তর সহ 3 দিন এসে এখানে ছিলেন। হ্যাঁ, 3 দিন ছিলেন, এবং এখানে সাধারণত এই মেয়েরা বেশি একটা বিদেশ যেতে একটু আগ্রহী কম থাকে, আচ্ছা মেহেরপুরের মেয়েরা আর কি। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা জায়গায় দেখছি যে স্বল্প মেয়াদী বিভিন্ন কোর্স, যেটা স্বল্প মেয়াদী কোর্স বলতে সকালের এইটা, হ্যাঁ, এটা সকালের, এই যে সকালের বিকালে সব মিলা। আচ্ছা আচ্ছা। এখানে আপনি বলছেন 18 সাল থেকে 24 সাল পর্যন্ত অদ্যাবধি 4477 জন প্রশিক্ষণার্থী হুম। এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর মধ্যে দেশে বিদেশে প্রায় 2000-এর অধিক সংখ্যক দক্ষ প্রশিক্ষণার্থীর কর্মসংস্থান হয়েছে। এই স্বল্প যে মেয়াদী বিকেলের যে প্রশিক্ষণ, হুম। এখানে থেকে এখান থেকেও তো বাইরে গিয়েছে। হ্যাঁ, এখান থেকে বাইরে গেছে। আচ্ছা, আমাদের এই যে 30,000 জনশক্তি যে আমাদের হুম। মেহেরপুর থেকে গেল এই এতদিনে, এর মধ্যে নারীর সংখ্যা বা পুরুষের সংখ্যা কেমন, এই রেশিওটা ডাটা আছে? হ্যাঁ, না, এই ডাটাটা মনে করেন আমাদের আছে, তবে নারীর সংখ্যা খুবই কম। আচ্ছা হ্যাঁ, মানে এটার ম্যাক্সিমাম সব মানে কি পুরুষ আর কি। আচ্ছা মানে এই ডিস্ট্রিক্টে নারী বিদেশ যাইতে একেবারে অনাগ্রহ। আচ্ছা হ্যাঁ, তো যার কারণে আমাদের হাউসকিপিং একটা ট্রেড থাকে, যেটা শুধু মেয়েরা বিদেশ যায়, ওই যে বাসায় কাজ টাজ করে। বাসায় কাজের তা জন্য। আমাদের এই ডিস্ট্রিক্টের লোক মেয়েরা বিদেশ যাইতে চায় না দেখে হুম, ওই কোর্সটাই আমাদের এখানে নাই। হ্যাঁ, আমাদের এখানে নাই। হ্যাঁ, তো এখানকার মেয়েরা যে চুয়াডাঙ্গায় যায় ট্রেনিং নিতে পারে, হুম। কিন্তু আমরা সেখানেও ফলো করি যে না, মেহেরপুর থেকে মেয়েরা ট্রেনিং করে না, খুবই রেয়ার। আচ্ছা, মেয়েদের ট্রেনিং বলতে এখানে কি কি আছে? এই টেলারিং এন্ড না, ড্রেস এই মেকিং, প্রত্যেকটা ট্রেনিং এ মেয়েরা আছে। প্রত্যেকটা হ্যাঁ, ট্রেনিং এ মেয়েরা মেয়েরা আছে আছে, তার ভিতরে টেলারিং এর ড্রেস মেকিং এ থাকে বেশি, বেশি। বেশি থাকে। কিন্তু আচ্ছা, অন্যান্য সাবজেক্টেও এই যে ট্রেড গুলাতেও যে ওনারা তো প্রশিক্ষণ নিচ্ছেন মেয়েরা, জি। ওনারা কি তাহলে দেশেই কোনো কাজ করার জন্য কি হ্যাঁ, এরকম? ওনাদের ভালো একটা সুযোগ আছে। সেই হুম, সুযোগটা হলো কি, এখানে যে সমস্ত মেয়েরা প্রশিক্ষণ নেয়, হুম, মেয়েরা ম্যাক্সিমামই শিক্ষিত। আচ্ছা, হ্যাঁ, তো শিক্ষিতর কারণে ওনারা কিন্তু এখানে যে আমাদের লেভেলটা করাই, হুম, অর্থাৎ ফার্স্ট যে লেভেলটা আমরা করাই, যেটা হুম, পাস করে, এটা পাস করার পরে ওনারা কিন্তু অ্যাক্সেসর পার্ট করতে পারে। অ্যাক্সেসর পার্ট বলতে উনি আবার আরেক জায়গায় যায়, উনি হুম, টিচিং দিবে। হুম, অর্থাৎ উনি যদি 20 দিন এখানকার হুম, পাস করার পরে মাত্র 20 দিন একটা প্রশিক্ষণ নিবে। হুম, প্রশিক্ষণটা প্রকৃতই লাগে 10 দিন, হুম, কিন্তু আরো 10 দিন সে স্টাডি করলো। এই 20 দিন প্রশিক্ষণ নিয়ে পরীক্ষা দিলে সে একজন অ্যাক্সেসর হবেন। হুম, সেই অ্যাক্সেসর যদি হন, তখন ওই এনএসডিএ মানে নিবন্ধনকৃত হবে সে। হুম, এনএসডিএ কে সে একটা অ্যাপ্লিকেশন করবে যে আমি অ্যাক্সেসর পার্ট দিয়ে আমি পাস করছি, কম্পিটেন্ট হয়েছি। হুম, তখন ওই এনএসডিএ কি করবে, এনএসডিএ নিজস্ব কোনো জনবল নাই, ওনারা অফিসিয়াল যে লোক তারা আছেন, ডাইরেক্টর আছেন, হুম, তারপরে মনে করেন ডিজি মহোদয় আছেন, এই লেভেলের লোকজনগুলি আছেন, কিন্তু যারা পরীক্ষা নেয় অ্যাক্সেসর, হুম, তারা কিন্তু এনএসডি এর নাই, তারা ওনাদেরকে এনএসডি এর এমপ্লয়ি হিসেবে কাজ করান। আচ্ছা, তা আমার এই মেয়েরা তখন ওই 20 দিনের যদি ওই ট্রেনিংটা করতে পারে, হুম, এনএসডি কিন্তু তখন বিভিন্ন জায়গা তাকে পরীক্ষা নেওয়ার জন্য পাঠাবে। তো পরীক্ষা নেওয়ার জন্য যখন পাঠাবে, হুম, তখন এক একটা অ্যাসেসমেন্ট করলে সে নিচের পক্ষে 8,000 10,000 টাকা পায়। হুম, তো ওই টাকাটা পাইলে হচ্ছে মাসে কিন্তু 30-40 হাজার টাকা পায়। এবং যারা কর্মঠ এমন আছে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা মাস ইনকাম করে শুধুমাত্র এই অ্যাসেসমেন্ট করে। হ্যাঁ, পাশাপাশি ওই অ্যাসেসমেন্ট করতে করতে সে এত বেশি এক্সপিরিয়েন্স হয়ে যায় যে তার কিন্তু অনেক কোম্পানিতে সে অ্যাসেসমেন্ট নিতে যাবে, হুম, কোনো না কোনো কোম্পানিতে দেখা গেছে যে লোক নিবে, তখন তাকে ফোন করে নিয়ে নিবে, তার চাকরি একদম ইজি হয়ে যাবে। এই সুযোগটা কিন্তু আমাদের এই মেয়েগুলির আছে। আচ্ছা। বিষয়টা যদি আরেকটা বিষয়ে কথা বলি একটু, সেটা হলো, আপনি জানেন যে আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা কাঠামো, এখানে কারিগরি শিক্ষা আসলে ইদানিংকাল আমরা হয়তো লক্ষ্য করছি যে কারিগরি শিক্ষাটা একটু এনলাইটেড হচ্ছে। কিন্তু বিগত সময় খুব বেশি এনলাইটেড ছিল না কারিগরি শিক্ষাটা। আমরা এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, এগুলাতেই আসলে সাধারণত এই দেশের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করে থাকে। তো সত্যিকার অর্থে আমাদের এই শিক্ষা গ্রহণ করে, জেনারেল শিক্ষা গ্রহণ করে সকলকে যে আসলে কর্মসংস্থানে প্রোভাইড করা যায় তা কিন্তু যায় না। সে কারণেই দেখা যাচ্ছে যে অনেক বড় শিক্ষিত জনগোষ্ঠী বেকারত্বের অভিশাপে তাদেরকে নিমজ্জিত হতে হয়। তাহলে আলটিমেট আপনার অভিজ্ঞতা থেকে, যে বর্তমানে যে এই প্রশিক্ষণটা চলছে এই টিটিসি সহ যে সমস্ত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে সমস্ত কারিগরি শিক্ষাগুলো চলছে, এটা কি যথেষ্ট বলে আপনি মনে করছেন? আপনার আপনি একটা প্রতিষ্ঠানের দীর্ঘদিন কর্মকর্তা হিসাবে না, দায়িত্ব এটা পালন করছেন। খুবই অপ্রতুল, অনেক কম।
আরো অনেক বেশি প্রয়োজন। শুধু তাই না, যারা নাকি জেনারেল লেখাপড়া করতেছে, ইদানিং আমি তো বিভিন্ন ফেসবুকেও শুনতেছি হুম, যে তাদেরকেও এই কারিগরি মানে আওতায় নিয়ে আসবে, হুম, যারা জেনারেল লেখাপড়া করতেছে। তো আচ্ছা। প্রত্যেককে এই কারিগরি আওতায় নিয়ে আসা উচিত। কারণ কি এখন বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে এই কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। কারণ কি জেনারেলে কিন্তু এখন নিয়োগ খুবই কম হয়। যেমন এক্সাম্পল, আমাদের এখানে যখন নাকি সার্কুলার দেয় যে একজন লেভেল 4 কমপ্লিট করা মনে করেন ছাত্র লাগবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তখন দেখা যায় যে আমাদের এখান থেকে যারা নাকি কোর্স করছে তারা অ্যাপ্লিকেশন করে এবং খুব কম সংখ্যক লোক থাকে, ফট করে তার চাকরি হয়ে যায়। কিন্তু জেনারেলে যদি এরকম একটা সার্কুলার দেয় তা হাজার হাজার সেখানে যায় অ্যাপ্লিকেশন করে, তারা কিন্তু ওই চাকরির আওতায় আসতে পারে না। তো হুম, জেনারেলে যারা আছে হুম, তাদেরও সুযোগ আছে এখন। হুম, তারা লেখাপড়া করছে ভালো, ওয়েল, সেটাও মনে করেন সে শিক্ষিত হয়েছে। এখন জেনারেল থেকে আমাদের এই দিকে আবার একটু কনভার্ট হইতে হবে। তারা ওই জেনারেলে যে করছে, যিনি আমার এখানে যেরকম ছাত্র আছে ছাত্রী আছে, তারা কিন্তু বিএ পাস, আইএ পাসও আছে, তারা ওইখানে লেখাপড়া করে এখন এখানে আবার মনে করেন ই করতেছে, মানে আমাদের টেকনিক্যাল লাইনে আবার মনে করেন মানে প্রশিক্ষণ নিচ্ছে, আবার এই লাইনে আবার সে কনভার্ট হয়ে মনে করেন ভালো একটা পজিশনে চলে যেতে পারছে। তো সেই হিসাবে আমি মনে করি যে আরো অনেক বেশি প্রয়োজন আর কি। আচ্ছা, এই বাইরে যারা যাচ্ছে, আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আসলে কোন ট্রেড থেকে বেশি যাচ্ছে, হ্যাঁ, এটা আমি একবার বলছি যে বাইরে বাইরে কিন্তু সবচেয়ে বেশি কাজ হলো সিভিলের। মানে সিভিলের ওয়ার্কটা কি তাদের? যায় নামার সাথে সাথে সিভিলে, অর্থাৎ মাটির থেকে যখন কাজ শুরু করে মাটির থেকে, হুম, হ্যাঁ, যেমন রাজমিস্ত্রি, হুম, সে সিভিলে, হুম, ওইখানে তাকে বলে মেশন। হুম, যে নাকি আমাদের এখানে ওই যে আমাদের এখানে রড মিস্ত্রি আমরা বলি, হুম, ওইটাকে ওই দেশে বলে হুম, স্টিল ফিক্সার। তারপরে আমাদের এখানে যে ওই যে শাটারিং করে যেটা, হুম, অর্থাৎ মনে করেন কোনো কনস্ট্রাকশন কাজ করার সময় যে শাটারিংটা করে, তা ওইটা কিন্তু ওই দেশের জন্য আলাদা। হ্যাঁ, সে কিন্তু তখন কিন্তু কার্পেন্টার, সে সে কাঠমিস্ত্রি না, সে তখন কার্পেন্টার। হুম, কার্পেন্টার এই সিভিলের মধ্যে 5টা কাজ আছে। আচ্ছা, এই সিভিল যখন কমপ্লিট করে, তো বিদেশে যাওয়ার সাথে সাথেই প্রথমে তার বিল্ডিং কাজ শুরু হয়ে যায়। হুম, বিল্ডিং কাজ যখন শুরু হয়ে যায়, তখন ওই জায়গায় কিন্তু এই আপনার লাগে, আপনার মেশন লাগে, হুম, যিনি রাজমিস্ত্রি। হুম, একইভাবে কিন্তু কার্পেন্টার লাগে, হ্যাঁ, যিনি শাটারিং তৈরি করবেন। তারপরে একই সাথে কিন্তু স্টিল ফিক্সার লাগে, যিনি রডের কাজ করবেন। হ্যাঁ, একই সাথে পেইন্টার লাগে, যিনি পেইন্ট করবেন। বিল্ডিংটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন ওনাদের কাজ শেষ, ওনারা চলে যান। এরপরে আসেন প্লাম্বিং কাজ করার জন্য, অর্থাৎ এখানে পাইপ সেট করার জন্য প্লাম্বিং এর সেকশন আসে, ইলেকট্রিক সেকশন আসে, তারা তার পরবর্তীতে আসে। তো তারা তখন আবার তাদের কাজটা করে। তো সেই কারণে সিভিলের কাজটা সবচেয়ে বেশি থাকে, ইলেকট্রিক্যালের কাজটা থাকে, সব ডিপার্টমেন্টের কাজই থাকে। কিন্তু আপনি যখন বলছেন একটু বেশির কথা, সেই ক্ষেত্রে আমরা একটু বললাম আর কি। আচ্ছা, যদি বিষয়টা এমন বলি যে ধরেন একটা ডিগ্রি পাস ছেলে বা অনেক সময় মাস্টার ডিগ্রি পাস ছেলেও এদেশে তেমন কোনো চাকরি হুম। পাচ্ছে না, তার কোনো টেকনিক্যাল কোর্স নাই। এখন আপনি যদি তাদেরকে এই টেকনিক্যাল কোর্স করে বাইরে যাওয়ার ব্যাপারে যদি আপনি তাদেরকে বলেন, উদ্বুদ্ধ করেন, বা এদেশীয় কোনো একটা প্রতিষ্ঠানে হয়তো চাকরি করার যোগ্যতা অর্জন করবে, আপনি কোন ট্রেডে ভর্তি হতে বলবেন তাদেরকে? আসলে আমার কাছে এখানে যে কটা ট্রেড আছে, জি। সব কটা ট্রেডই আমার কাছে গুরুত্বপূর্ণ। আচ্ছা। হ্যাঁ, প্রত্যেকটা ট্রেডই আমার কাছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রত্যেকটা ট্রেডেরই মনে করেন বিদেশে এবং দেশে মনে করেন জব রয়েছে, হুম, এবং তাদের চাহিদা আছে দেখেই এই ট্রেডগুলি কিন্তু আমাদের জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো চলমান রাখছে। হুম, হুম, যদি যেটা চাহিদা থাকতো না, ওটা ওনারা অফ করে আবার লেটেস্ট কোর্স কিন্তু চালু করতো। হুম, তো সেই হিসেবে আমাদের এখানে সবকটা কোর্সই কিন্তু গুরুত্বপূর্ণ। হুম, হ্যাঁ, কিন্তু বিদেশে যায় প্রথমেই আর কি সিভিলের কাজটা মনে করেন একটু বেশি শুরু হয়। কিন্তু এখানে যে ইলেকট্রিক্যাল ট্রেড আছে এটা গুরুত্বপূর্ণ। মেকানিক্যাল যে ট্রেডটা আছে, আপনারা জানেন যে দেশেও কিন্তু মেকানিক্যালের প্রচুর চাহিদা, হুম, তা সেটাও গুরুত্বপূর্ণ। ইলেকট্রনিক্স যে ট্রেডটা আছে, আপনারা জানেন যে ইলেকট্রনিক্স তো মোটিভেন্স রয়েছে, এখন আধুনিক কাজ করতেছে, তারা এখন মোবাইল সার্ভিসিং এর কাজ করতেছে, তারা এখন মনে করেন যে বর্তমান যে টিভি, সেই টিভির কাজ করতেছেন, পাশাপাশি কনজুমার অর্থাৎ বাসা বাড়িতে যেরকম আয়রনার, তারপরে ওই কি বলে আমাদের যে ওভেন, এই সমস্ত কাজ কিন্তু তারা করতেছে। তারা যুগোপযোগী সময়ের সাথে তাল মিলাই কিন্তু তারা আপডেট হচ্ছেন। তো সেই হিসাবে সবকটা ট্রেডই আসলে গুরুত্বপূর্ণ, বুঝছেন। আমরা প্রায় শেষ সময়ে চলে এসেছি বিয়েতে। এখানে দায়িত্ব পালন করে এই যে বললেন যে 30,000 দক্ষ প্রশিক্ষণার্থী তারা যে বাইরে গেলেন,
আপনার সাথে নিশ্চয়ই কারো কারো নিশ্চয়ই যোগাযোগ আছে, তারা হুম। কেমন আছে, কিভাবে আপনি একজন টিচার হিসাবে তো তাদেরকে অবশ্যই আপনাকে মনে রেখেছে তারা। এই ধরনের কোনো গল্প আছে আপনার হ্যাঁ, কাছে? জি, অনেক গল্প আছে আমার ফেসবুকে। আমি প্রায় মনে করেন করি, আপলোড করি। গত ৫-৭ দিন আগেও কিন্তু আমার ফেসবুকে যারা আছে প্রায় আমার ৯,০০০ ফলোয়ার আছে। আচ্ছা। তারা সবাই দেখছেন যে জাপান থেকে একটা ছেলে আসছেন, আসার পরে মনে করেন সে ফুল নিয়ে আসছেন আমার জন্য। হ্যাঁ, এর আগে একটা মেয়ে ওয়াহিদা পারভিন নামে তাকে পাঠাইছিলাম, সেও মনে করেন এখানে ছুটিতে আসছিলেন, তার কোথায় বাবা গিয়েছেন অসুস্থ, তিনি? জাপান। জাপান। হ্যাঁ, অসুস্থ ছিলেন, তা আসলেন, তা আমার এখানে মনে হয় আসলো। পরবর্তীতে আমি আবার ওই ছাত্রকে দিয়ে আমাদের যে জাপানিজ ছাত্র তাদের আবার ক্লাস নিল, সুন্দর করে বইসে তাদেরকে আবার সব শিখাইলো যে জাপানে হুম, এর সুযোগ সুবিধা কি। এবং পাশাপাশি যখন ফেসবুকে ছবিগুলি দেয় যে বরফের ভিতরে বিভিন্ন জায়গায় তারা আনন্দ করতেছে, জাপানে আছে, কোরিয়ায় আছে, আমার কাছে তখন খুব ভালো লাগে। এটি আমার কাছে সফলতা। আর পাশাপাশি আপনার মাধ্যমে একটা মেসেজ দেই যে আমাদের টিটিসিতে এত মানে লোক সংখ্যা কম, আমাদের জনবল, তারপরেও কেউই কখনো বলতে পারবে না আমি 2 থেকে 3 দিন আমি ঘোরাঘুরি করতেছি কোনো কাজের জন্য। হ্যাঁ, সকলের ডেলিভারি আমরা রাত্রে, এটা কিন্তু এই যে যারা নাকি 3 দিনের, তাদেরও আবার পরীক্ষা আছে, হুম, হুম, এদের আবার রেজাল্ট আছে। হুম, তারপরে এই রেজাল্ট আমরা আপলোড করি হেড অফিসে, তারপরে আমার ডিজি স্যার ওইখান থেকে আবার অ্যাপ্রুভাল দেওয়ার পরে সে সার্টিফিকেট পায়। হুম, এত কিছু কাজ রাত ভোরে এদেরকে কিন্তু আমরা এই কাজগুলি করি। তারপরেও এই 2 দিনের ভিতরে তার সার্টিফিকেট আমরা দিয়ে দিই, এবং সেই সার্টিফিকেটটা সে ডাউনলোড করে নেয় এবং অনলাইনে চলে আসে। পাশাপাশি আমরা এই 30,000 লোককে পাঠাইছি, এই 30,000-এর ভিতরে একজনও প্রতারিত হয় নাই আমাদের এখানে। তারা ফিঙ্গারিং দিছে, তারা একই সাথে এই আপনার মনে করেন ট্রেনিং করছে। কেউই কোনোদিন বলতে পারবে না যে এই 10 টাকা কোনোদিন লেনদেন হয়েছে এই 30,000 লোকের ভিতরে। এই আপনার মাধ্যমে এই মেসেজটা আমি দিচ্ছি। আমরা এটা সবসময় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছি এবং সেবাটা সম্পূর্ণ দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করছি। এই প্রশিক্ষিত জাপানিজ একজনের কথা বললেন যিনি বাঙালি, ওখান থেকে এসে আপনি আর এই ট্রেডে যারা ভর্তি হচ্ছে, জাপানি ভাষা করছে, তাদের ক্লাস নিয়েছে, এমনি কি অন্যান্য দেশে যারা আছেন এরকম তাদের অভিজ্ঞতা শেয়ার যদি আসলে হ্যাঁ, এগুলা করেন, তাহলে তো আসলে এটা একটা খুব প্রত্যক্ষ একটা আহ, আহ, ইয়ে ইয়ের বিশেষ করে প্রশিক্ষণার্থীরা তো আরো বেশি বেনিফিট পাবে বলে মনে হয়, তাই না? এরকম কি হয় কখনো? জি হয়। মানে আমার কথা হলো কি, যেই আমার সঙ্গে দেখা করতে আসে তাকে আমি তখন সেই ক্লাসে নিয়ে যাই। রাইট। হ্যাঁ, নিয়ে যাই এবং নিয়ে যাই সেখানকার পরিবেশ, সে কেমন আছে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু বলি, যাতে ছাত্ররা তার কথা শুনে আরো এক্সপেনশন হয়, আরো মনে করেন তারা উৎসাহিত হয়। তাই এই উৎসাহিতের জন্য এটা আমি সবসময় করে থাকি। তো মনে করেন যখনই আমার সাথে দেখা করতে আসে তখনই আমরা ওই কোর্সে তাকে নিয়ে যাই, সবার সাথে তাদের কথাটা বলাই দিই এবং মত বিনিময় করে আর কি। রাইট, এটা জি। খুবই ভালো একটা ব্যাপার। একজন বেকার যুবক, আমাদের সমাজে অনেক বেকার, আপনার কি মনে হয় যে টিটিসি যদি মেহেরপুরে না থাকতো, তাহলে এখানকার আহ, বিশেষ করে দক্ষতা অর্জনই শুধু না, এই যে 30,000 জন বাইরে গেল, এই প্রশিক্ষণ সেন্টার টিটিসি যদি না থাকতো, মেহেরপুরের চিত্রটা অন্যরকম হতে পারতো, আরো মানে ব্যাড ইফেক্ট পড়তো, এরকম মনে হয় আপনার? না, বিষয়টা এমন না, কারণ কি এখানে আমাদের টিটি ছাড়াও আরো অনেকগুলি কিন্তু মনে করেন প্রশিক্ষণ কেন্দ্র আছে টিটি ছাড়াও। আচ্ছা। কিন্তু বিশেষ করে আমাদের টিটিসিটা হইতেছে প্রবাসী কল্যাণ প্রবাসী মন্ত্রণালয়। কল্যাণ মন্ত্রণালয়। যেহেতু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাজ থাকে যে আমরা যেহেতু বিদেশে লোক পাঠাই, হুম, তাহলে দক্ষ করে লোক পাঠাবো। সেটাই। তো সেই হিসেবে আমাদের বিষয়টা বিদেশ যারা যায় তাদের ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রাখে। কিন্তু পাশাপাশি এই ডিস্ট্রিক্টে আরো প্রশিক্ষণ চলে, তারাও অবদান রাখে। তারাও অবদান জি। রাখে। আচ্ছা, সর্বশেষ যদি আপনার এই যারা বেকার এখনো ঘোরাঘুরি করছেন, যাদের জীবন জীবিকা এবং ভবিষ্যৎ সংসার জীবনে ঢুকতে পারছেন না, একটা কর্মসংস্থান এখনো পাননি, তাদের ব্যাপারে যদি আপনার কোনো। তাদের ব্যাপারে মেসেজ হচ্ছে যে টিটিসিতে আসবেন, টিটিসিতে আসার পরে প্রশিক্ষণ দেওয়ার পরে অনেকগুলি লাইন আছে। হুম, আপনার আপনাকে মনে করেন বেকারত্ব দূর করার জন্য অনেকগুলি রাস্তা আছে, হুম, যে কোনো একটা আপনি বেছে নিতে পারবেন। যেমন প্রথমত এখানে প্রশিক্ষণ নেওয়ার পরে আপনি যদি মনে করেন যে আমি একটা চাকরি করব, সেটা একেবারেই সম্ভব। কি জন্য? কারণ আমাদের যে ছাত্ররা প্রশিক্ষণ নেয় তারা হলো 100% স্কিল, হুম, কারণ তাদের সার্টিফিকেটটা ন্যাশনাল সার্টিফিকেট, হুম, যেহেতু জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ সার্টিফিকেট দেয়। হুম, আপনি যেখানেই যাবেন তারা জানে যে এ দক্ষ, হুম, কারণ কি দক্ষ না হলে সার্টিফিকেটটা সে পায় নাই। হুম, তাই সেই ক্ষেত্রে সে কিন্তু এই চাকরিটা করতে পারেন। পাশাপাশি যদি কেউ মনে করেন যে না আমি চাকরি করতে
পারতেছি না বা আমি বাইরে যেতে পারতেছি না, তাহলে ওই সহজ বুদ্ধি যে তিনি মনে করেন ওই লেভেল মনে করেন 4টা করবেন, অর্থাৎ 100 পাঠটা করবেন। 100 পাঠটা করলে প্রতি সপ্তাহে যদি একটা অ্যাসেসমেন্ট আপনি করেন, তাও আপনি মনে করেন মাসে আপনার 30,000 টাকা এসে যাবে, 30,000 টাকা এসে যাবে। সেই হিসেবে অনেকেই স্বাবলম্বী হয়েছে, আবার অনেকেই শুধু প্রশিক্ষণ নিতেছে কিন্তু এই দিকে ইন্টারেস্ট হইতেছে না। তাহলে এটা প্রশিক্ষণ নিতেছে, এটা শেষ করে আবার আরেক জায়গায় যায় নিতেছে, আবার আরেক জায়গায় নিতেছে। না, এটা করলে হবে না, শুধু প্রশিক্ষণ নিলেই হবে না। প্রশিক্ষণের পাশাপাশি আপনার কর্মসংস্থানের চিন্তাটা সবার আগে রাখতে হবে। অর্থাৎ আমি কর্মসংস্থান করব, আমাকে এটা দিয়ে এক জায়গায় চাকরি নিতে হবে, এই চিন্তাধারাটা রাখতে হবে। বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করতে হবে, বিভিন্ন জায়গায় মনে করেন ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু আপনি এটা ট্রেনিং করবেন, তারপরে আবার আরেক জায়গায় ট্রেনিং করবেন, সেখানে শেষ করে আরেকটা ট্রেনিং করবেন। তো শুধু আপনি ট্রেনিংই করতেছেন কিছু, কিন্তু আপনার ভাগ্য পরিবর্তনের যে কাজগুলি সেগুলি করতেছেন না। আপনার পরামর্শ থাকবে যে আপনারা ট্রেনিং করেন ভালো, কিন্তু পাশাপাশি আপনারা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করবেন। চাকরির জন্য অ্যাপ্লিকেশন জি। আপনার কাছে শেষ প্রশ্ন, আমি একজন গণমাধ্যমের মানুষ হিসেবে আপনাদের এই কর্মকাণ্ডটা আমার কাছে মনে হয়েছে যে আপনাকে নিয়ে বসে আমি একটা অনুষ্ঠান করি। এই অনুষ্ঠানের লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? যে আমি মেহেরপুর বাসী যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, এখান থেকে অনেক ইনফরমেশন পাবেন, অনেক ইনফরমেশন জি। পাবেন। আপনি যতগুলা কথা বললেন, বাইরে যাওয়ার প্রশ্নে যে সমস্ত ছেলে মেয়েরা ভাবছে, তারা আমি মনে করি যে আপনার এই বক্তব্যের মধ্যে দিয়ে তাদের অনেক কিছু যে অজানা, সেই অজানার বিষয়গুলো অন্তত জানতে পারলো, কেউ হয়তো উদ্বুদ্ধ হবে। কালকেই হয়তো আপনি দেখবেন আপনার টিটিসিতে নতুন নতুন ছেলে মেয়েরা গিয়েছে জি। আপনার এই বক্তব্যের কারণে। আমি যেটা দায়বোধ থেকে, আমার এই দায়িত্ব থেকে আমি এটাকে তুলে ধরলাম। আমি আপনাকে প্রশ্ন যেটা করতে চাচ্ছি সেটা হলো, আপনাদের এই এত বড় একটা কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞকে কেন্দ্র করে প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের প্রতিষ্ঠান থেকে কি সেই ধরনের কোনো প্রচারের কোনো বিষয় আছে, যে যেটা প্রচার হওয়া উচিত, সাধারণ মানুষ আসলে জানেন না এই ধরনের, বা আপনার কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে তাদেরই কি কোনো প্রচার টোচার আছে এই ধরনের? হুম। প্রচারের শেষ নাই, প্রচার তো করতেই হবে, প্রচারই প্রসার বলা আছে। রাইট। আজকে আপনি আমাকে ইনভাইট করছেন, আমি কিন্তু খুব খুশি হয়েছি। কেন খুশি হয়েছি? কেন আপনার প্রচুর ফলোয়ার। আজকে যে কথাগুলি আমি বলতেছি এটা কিন্তু আপনার মাধ্যমে অনেকেই জানতে পারবে। জি। পাশাপাশি আমাদের স্বল্প জনবল নিয়ে আমরাও প্রচার করি, আমাদের পেজ আছে, সেই পেজে দেই। পাশাপাশি আমাদের বিভিন্ন যে এই আগে যে সমস্ত ইগুলি ছিল, ওই কি ইউনিয়ন পরিষদগুলি ছিল, সেখানে আমরা মনে করেন চিঠি পাঠাইতাম। পাশাপাশি কোনো কোনো সময় মনে করেন মাইকিং করতাম, লিফলেট মনে করেন বিলি করতাম। এখন মোটামুটি আমাদের বিষয়টা জানে, কিন্তু এই জানাটাই সব না, খুব স্বল্প সংখ্যকই জানে। যারা জানে তারা শুধুই জানে, কিন্তু যারা জানে না তারা অনেকেই জানে না। তাই অনেকেই যারা জানে না তারা কিন্তু আপনাদের মাধ্যমে জানবে। হ্যাঁ, এবং এই আমাদের ম্যান পাওয়ারও কিন্তু এটা প্রচার করে। কারণ কি আমাদের প্রবাসী একটা দিবস আছে, সেই দিবসে কিন্তু এই ডিসি অফিসে বড় ধরনের একটা প্রোগ্রাম করে। তো এই দিবসটাতে তো সে যদিও এটা মনে করেন ডিসি মহোদয়ের নেতৃত্বে হয়, হ্যাঁ, আমরা সহযোগিতা থাকি আর কি। আচ্ছা। হ্যাঁ, সহযোগিতা থাকি। তো সেই হিসাবে আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আরো অনেক প্রচার প্রসার হবে। আর প্রচার তো অবশ্যই প্রয়োজন আছে। আর আপনারা যারা নাকি দেখছেন, যারা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন না, যারা দেখছেন, তাদেরকে একটু রিকোয়েস্ট করব তারা অপরকে যেন একটু এই বিষয়গুলি অবহিত করেন। অনেক ধন্যবাদ আরিফ হোসেন তালুকদার, ভালো লাগলো কথা বলে। নিশ্চয়ই জনগণ অনেক উপকৃত হবে। ভালো থাকবেন আপনি। প্রিয় দর্শক, শুনছিলেন টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার। অনেক কথা বললাম। যারা এখনো পর্যন্ত জীবনের অর্থনৈতিকভাবে একটা নিজেকে নির্মাণ করার জন্য এখনো যারা ভাবছেন, কোনো জায়গা হয়তো পাননি, আমি অবশ্যই এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে বলবো, কারিগরি শিক্ষা নেন। অবশ্যই এই টেকনিক্যাল এডুকেশনটা আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো এখান থেকেই আপনার জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। সকলে ভালো থাকবেন। নতুন অতিথি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। শুভেচ্ছা সকলকে।